এটাকে এটাকে টান দিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই দ্রুত জয়েন হয়ে যাও এবং হচ্ছে তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে তোমরা মেনশন করো, এবং যে জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের লাইভটা শেয়ার করে দিতে হবে। আজকের এই তাহাজ্জুদের সাথে ক্লাস, এই ক্লাসটা অবশ্যই আমাদের তোমাদের জন্য আমাদের প্রতি বছর একটা ব্যতিক্রমী একটা আয়োজন থাকে, যে আয়োজন থেকে তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী অনেক বেশি উপকৃত হও এবং তোমাদের প্রস্তুতি হয় শতভাগ। আচ্ছা, সবাই হচ্ছে তোমরা কাইন্ডলি তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু তোমরা মেনশন করো আর কি, এবং হচ্ছে লাইভটা শেয়ার করে দাও। কারণ আজকের এই ক্লাসে আমি যে তিনটা অধ্যায়, তিনটা টপিক পড়াবো, ভাই বিশ্বাস রেখো তোমার যদি প্রশ্ন আসে, আমি এমসিকিউ গুলো এমন ভাবে সাজাইছি যে এর বাইরে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নাই। প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। আমি মনে করি তোমাদের ম্যাট্রিক্স পড়াচ্ছি, ব্যতিক্রম ম্যাট্রিক্স তোমার আসতে পারে যদি অব্যতিক্রম ম্যাট্রিক্স হয়, অথবা তোমার প্রশ্ন আসতে পারে যদি এর বিপরীত ম্যাট্রিক্স না থাকে। আমি সবগুলোই আজকে ক্লাসে তোমাদেরকে বলে দিব। এরকম একটা ক্লাসের জন্য তোমরা যারা অপেক্ষা করতেছিলে তোমরা সবাই জয়েন হো, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে তোমরা জয়েন করো ইনশাল্লাহ। আজকের এই ক্লাসে A to Z সবকিছু, এই তিনটা অধ্যায় তোমাদের শেষ হবে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক। আচ্ছা, সবাই কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। তোমরা একটু কমেন্ট করে জানাও, সবাই কমেন্ট করে জানো। দেখো, এই তিনটা অধ্যায় থেকে সর্বনিম্ন যদি বিগত বছরের পরিসংখ্যান তোমার অ্যানালাইসিস করা যায়, এই তিনটা অধ্যায় থেকে সর্বনিম্ন তিনটি প্রশ্ন বুঝছে তুমি পাবা, সর্বোচ্চ 4টি অথবা 5টি প্রশ্ন তুমি পেতে পারো। তাহলে এটা কেন আমরা হাতছাড়া করব? এই নাম্বারটা আমরা আজকে আমাদের জুলিতে নিয়ে নিব, কথা বুঝতে পারছো? সো তোমাদের শেষ পর্যন্ত এই ক্লাসটা করতে হবে, মনোযোগ দিয়ে তোমার ক্লাসটা দেখতে হবে। বিশ্বাস করো, এবং আমার কথাটা যদি তোমরা মানো, তাহলেই তোমরা এই মার্কটি তোমাদের জলিতে তোমরা যেতে পারবা। আমি যখন যখন স্লাইডটা ওপেন করব, ওই মুহূর্তে তোমার কাজ থাকবে কি, সাথে সাথে প্রশ্নের উত্তর করা। যদি কোনো কারণে প্রশ্ন না পারো, তার সে পর্যন্ত তোমার অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমরা এখন আমাদের হচ্ছে প্রথম প্রশ্নে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রথম প্রশ্ন তোমাকে বলছে যে ম্যাট্রিক্সটির ট্রেস কত। কি বের করতে বলছে ভাইয়া? ম্যাট্রিক্সটির ট্রেস কত। আচ্ছা, ম্যাট্রিক্সের ট্রেস আসলে কাকে বলে? প্রশ্নটা যারা যারা পারবা সকলে উত্তর করবা, যারা যারা পারবা সকলে উত্তর করবা, কথা বুঝতে পারছো? যারা পারবা সকলে উত্তর করবা। তোমাকে প্রশ্ন বলছে যে ম্যাট্রিক্সের ট্রেস কত। এখন তোমাকে জানতে হবে যে আসলে ম্যাট্রিক্সের ট্রেস মূলত কি। ম্যাট্রিক্সের ট্রেসটা মূলত কি? ট্রেস হচ্ছে প্রধান কর্ণের যোগফল। কার যোগফল ভাইয়া? প্রধান কর্ণের যোগফল। কার যোগফল? প্রধান কর্ণের যোগফল। এখন তুমি যদি একটু চিন্তা করো যে প্রধান কর্ণের যোগফল, তাহলে আমাদের প্রধান কর্ণটা কোনটা? এই ম্যাট্রিক্সের এ বরাবর যে কর্ণটা, এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ। কি কর্ণ ভাইয়া? এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ। তাইলে সেই প্রধান কর্ণের যোগফলকে বলে ট্রেস। প্রধান কর্ণের কি ফলকে বলে ট্রেস বলে? যোগফলকে বলে ট্রেস। তাহলে তুমি যদি একটু খেয়াল করো, এর ট্রেস কত হবে? 1 4 5 3 8। তাহলে আমার ট্রেস কত পেয়েছি? ট্রেস পেয়েছি ট্রেস কত পেয়েছি ভাইয়া? ট্রেস পেয়েছি 8। আচ্ছা, এই উম্মে কুলসুম, তুমি কিন্তু ভুল করছো, ভুল করা যাবে না। এবং একটু দেখবা, প্রশ্ন অবশ্যই উত্তর করবা। দেখো, তুমি যে এখন এটা ভুল করছো, বাট পরবর্তী সময় তুমি আর কখনো এটা ভুল করবা না, ঠিক আছে? পরবর্তী সময়টা তুমি কি করবা না? ভুল করবা না। এখন যদি তোমাকে আমি আরেকটা প্রশ্ন করি যে প্রধান কর্ণের গুণফলকে কি বলে? তোমার কোনো কারণে বললো যে প্রধান কর্ণের যোগফল না এসে প্রধান কর্ণের গুণফল কি আসছে? গুণফল। এটাকে বলে মুখ্য পদ। কি পদ বলে ভাইয়া? এটাকে বলে মুখ্য পদ। কাকে মুখ্য পদ বলে ভাইয়া? প্রধান কর্ণের গুণফল। কি ভাইয়া? প্রধান কর্ণের গুণফল। প্রধান কর্ণের গুণফলকে কি বলে? প্রধান কর্ণের গুণফলকে কি বলে? প্রধান কর্ণের গুণফলকে বলে মুখ্য পদ। প্রধান কর্ণের গুণফলকে কি পদ বলে? মুখ্য পদ। কথা বুঝতে পারছো? এখন তুমি অনেক সময় শুনেছো যে এই জায়গায় একটা গৌণ পদ থাকে, বা তুমি এই জায়গায় শুনেছো একটা গৌণ কর্ণ থাকে। তাহলে সেই গৌণ কর্ণটি কোনটি? তুমি যদি দেখো তার অপোজিট যে কর্ণটি আছে, তার অপোজিট যে কর্ণটি আছে, এটি হচ্ছে তার গৌণ কর্ণ। কি কর্ণ ভাইয়া? তার গৌণ কর্ণ। কি কর্ণ? এটাকে বলা হয় গৌণ কর্ণ। কি কর্ণ ভাইয়া? গৌণ
কর্ণ, কথা বুঝতে পারছো? এটাকে কি কর্ণ বলা হয়? এটাকে বলা হয় গৌণ কর্ণ, কথা বুঝতে পারছো? তাহলে গৌণ কর্ণের গুণফলকে কি বলে? গৌণ পদ, কথা বুঝতে পারছো? তাহলে তোমরা গৌণ পদ সম্পর্কে তোমরা গৌণ কর্ণ, এটা কি কর্ণ ভাইয়া? গৌণ কর্ণ। তাহলে তোমরা গৌণ কর্ণ, প্রধান কর্ণ, গৌণ কর্ণের গুণফল বা মুখ্য কর্ণের গুণফল যা আছে সবকিছু তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এখন দেখো এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং ইদানিং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই ম্যাথটা আসা শুরু করেছে, কথা বুঝতে পারছো? কোথায় বা বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ম্যাথ গুলো আসা শুরু করছে। এখন দেখো, এর আগে তোমার ম্যাথ কি ম্যাথ আসতো? এর আগে তোমার ম্যাথ আসতো সরাসরি মান বা কোনটা উত্তর কোনটা, বা হচ্ছে একটা ম্যাট্রিক্স থেকে আমরা মান বের করছি। কিন্তু এখন তোমার প্রশ্ন আসছে, একটা ম্যাট্রিক্স তোমার তৈরি করতে বলছে, কি বের করতে বলছে? একটা ম্যাট্রিক্স তোমার তৈরি করতে বলেছে। তাহলে আমরা যদি একটা ম্যাট্রিক্স তৈরি করতে চাই, তুমি একটু খেয়াল করো, একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স ভাই? একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। এটা একটা কি ম্যাট্রিক্স ভাই? বর্গ ম্যাট্রিক্সের তোমার ক্ষেত্রে নিচের কোনটি সত্য? তার মানে নিচের কোন ম্যাট্রিক্সটি তুমি তৈরি করছো? হ্যাঁ, এটা আর ইউ স্পেশাল, এটা আর ইউতে আসছিল, কথা বুঝতে পারছো? এখন এবং এটা গুচ্ছে আসতে পারে। তোমাদেরকে আমি বলেছি গুচ্ছের জন্য আর ইউর ম্যাথ গুলা পড়বা, সি ইউর ম্যাথ, এরপর হচ্ছে তার সাথে তুমি এগ্রি পড়বা। গুচ্ছের জন্য তুমি ডি ইউর কোনো বিগত বছরের ম্যাথ পড়ার দরকার নাই, কথা বুঝতে পারছো? ডি ইউর ম্যাথ পড়ার দরকার নাই, কথা বুঝতে পারছি? কার ম্যাথ পড়ার দরকার নাই? ডি ইউর ম্যাথ। তাহলে আমি যে যে জিনিসগুলো বলছি এগুলো পড়বা, এবং আজকের স্লাইডে ওইগুলাই তোমাদেরকে দেওয়া আছে। আচ্ছা, এখন তুমি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমাকে বলছে নতুন একটি ম্যাট্রিক্স তৈরি করতে। তাহলে 2x2 অর্ডার একটা ম্যাট্রিক্স যদি আমি চিন্তা করি বা একটু কল্পনা করি, তাহলে তুমি যদি দেখো এ একটি ম্যাট্রিক্স, এটা যদি 2x2 অর্ডারের হয়, তাহলে এটা হচ্ছে A11, এটা হচ্ছে A12, এটা হচ্ছে A21, এটা হচ্ছে কত ভাই? A22, এটা হচ্ছে কি ভাই? A22। এখন তোমাকে যদি আবার প্রশ্ন করে যে এই যে ম্যাট্রিক্সটা আমি তৈরি করলাম, এটা কিসের উপর ভিত্তি করে আমরা ম্যাট্রিক্সটা তৈরি করলাম? এই ম্যাট্রিক্সটা আমরা তৈরি করেছি তার ভুক্তি, তো ভিতরে ভ্যালুগুলো আছে তার সারি এবং কলামের উপর বেসিস করে। কি ভাই? সারি এবং কলামের উপর বেসিস করে। তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে সারি। কি ভাই? প্রথমটা কি ভাই? প্রথমটা হচ্ছে সারি, দ্বিতীয়টা হচ্ছে তার কলাম, দ্বিতীয়টা কি ভাই? তার কলাম। তার মানে সারিকে কি দ্বারা প্রকাশ করে? আমরা জানি সারিকে আই দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? সারিকে আই দ্বারা প্রকাশ করে। কলামকে কি দ্বারা প্রকাশ করে? জে দ্বারা প্রকাশ করে। কলামকে কি দ্বারা প্রকাশ করে ভাইয়া? জে দ্বারা প্রকাশ করে। তোমরা যারা পারো এর উত্তর করতে থাকো, কথা বুঝতে পারছো? যারা পারবা এর উত্তর করতে থাকো, যারা পারবা এর উত্তর করতে থাকো। আচ্ছা, সারিকে কি দ্বারা প্রকাশ করে? আই দ্বারা প্রকাশ করে। কলামকে কি দ্বারা প্রকাশ করে? জে দ্বারা প্রকাশ করে। কলামকে কি দ্বারা প্রকাশ করে? জে দ্বারা প্রকাশ করে। আচ্ছা, এখন যদি তুমি এর দিকে তাকাও, দেখো তোমার i প্লাস i ইকুয়াল জে আর i ডাজ নট ইকুয়াল জে, কয়টি শর্ত দেওয়া আছে? তোমার দুইটি শর্ত দেওয়া আছে। কয়টি শর্ত দেওয়া আছে? এই দুইটি শর্ত মেনে, এই দুইটি শর্ত মেনে এখন আমরা মানগুলা বের করব। আচ্ছা, তাহলে আমরা যদি দুইটা শর্ত মানি, তুমি যদি খেয়াল করো, তুমি এই জায়গায় খেয়াল করলে যে এবং এই জায়গায় i আর জে সমান, এই জায়গায় i আর জে সমান, এই দুইটা জায়গায় আই আর আই অথবা জে, এই দুইটা সমান। আচ্ছা, এই দুইটায় আই এবং জে কি? দুইটা অসমান। এটা কি ভাই? অসমান। এটা আই জে কি ভাই? অসমান। এবং এই দুইটায় আই জে হচ্ছে কি ভাই? সমান। এই দুইটা আই জে হচ্ছে কি? সমান। এখন সমান হলে একটা শর্ত, অসমান হলে কি আরেকটি শর্ত। সমান হলে একটি শর্ত, অসমান হলে আরেকটি শর্ত। এখন যদি আমরা এ চলে আসি, একটু খেয়াল করো, যদি আই আর জে সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার ভ্যালুটা হবে, সেই ক্ষেত্রে তোমার ভ্যালুটা দাঁড়াবে 2i প্লাস j। কি ভাই? 2i প্লাস j। যদি i আর i সমান সমান j হয়, তার ভ্যালুটা দাঁড়াবে 2i প্লাস j। এখন যদি তুমি মানগুলা বসাও 1 1, তাহলে 2 into 1 plus 1, দ্যাট মিন্স এর মানটা হয় 3। এর মানটা কত হয়? এর মান হচ্ছে 3। আচ্ছা, এরপরে কি ভাইয়া? 1 2, 1 2 কি সমান নাকি অসমান? 1 2 হচ্ছে অসমান। 1 2 কি ভাইয়া? অসমান। তাহলে যদি অসমান হয় i প্লাস 2j, অসমানের ক্ষেত্রে কি ভাইয়া? i প্লাস 2j। কি ভাই? i প্লাস 2j। এখন 1 1 2, তাহলে 1 প্লাস 2 ইনটু 2, দ্যাট মিন্স কত? 5। দ্যাট মিন্স কত? 5। এখন তুমি একটু তাকাবা, তুমি তাকানোর পরে দেখো এই দুইটাই সেম। এই দুইটা কি? একদম সেম। তার মানে এই দুইটা উত্তর হবে না, এই দুইটার যে কোনো একটা উত্তর হবে। এই দুইটার কি? যে কোনো একটা উত্তর হবে। এখন আরেকটা টেকনিক তোমাদেরকে শেখায়। দেখো এই জায়গায় 4 আছে, এই জায়গায় 4 আছে, মাস্ট বি এটা 4 হবে।
তুমি ক্যালকুলেশন করে দেখবা মাস্ট বি এটা 4 হবে। জাস্ট পার্থক্যটা কোথায়, এই জায়গায় 3 এই জায়গায় 6, এই দুইটার যে কোনো একটা কারেক্ট হবে। তার মানে 2 2, তার মানে কি এই 2 2। এখন 2 2 যদি দেখো তাহলে কি সমান, তাহলে কি সমান, তাহলে 2 2 গুণে 4 আর 2 6, তার মানে এর উত্তরটা কত হবে, 6 হবে। কথা বুঝতে পারছো? তার মানে আমি একটা ভ্যালু কিন্তু কম বের করলাম। এখন তোমার এই জায়গায় তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া একটা ভ্যালু কম বের করতে আমাদের লাভটা কি? ভাইয়া লাভটা হলো তুমি এই জায়গায় কতটুকু সময় সেভ করতে পারছো। লাভটা তোমার কাছে এরকম না, ম্যাথ করতে গেলে লাভ তোমার কাছে এরকম না তুমি ম্যাথ পারতেছো কিনা। ম্যাথ করতে হলে তোমার কাছে লাভবান তুমি এই জায়গায় যে তুমি ম্যাথ খুব অল্প সময় সলভ করতে পারতেছো কিনা। যারা অল্প সময় ম্যাথ সলভ করতে পারে তারাই কি ম্যাথে ভালো করতে পারে। কথা বুঝাইতে পারছি? এ সকালে উত্তর করো, কথা বুঝতে পারছো? তোমার হচ্ছে রিপা, এরপরে হচ্ছে তোমার কি ওর নামটা কি, উম্মে কুলসুম, এরপরে হচ্ছে এলজি বিনতে জামান। তোমরা সকলে উত্তর করো, ঠিক আছে? সবাই উত্তর করবা। তোমরা পারো অথবা তুমি ভুল করতেই পারো, সবাইকে কি করতে হবে, উত্তর করতে হবে। দেখো এই জায়গায় প্রশ্ন আসছে বক্র প্রতিসম। কি প্রতিসম ভাইয়া? বক্র প্রতিসম। বক্র প্রতিসমের আরেকটা নাম হচ্ছে বি প্রতিসম। কি প্রতিসম ভাইয়া? বি প্রতিসম। কি প্রতিসম ভাইয়া? বি প্রতিসম। কি প্রতিসম? বি প্রতিসম। তার মানে বক্র প্রতিসম আর বি প্রতিসম একই জিনিস, তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করো, তোমার প্রশ্ন বলছে যদি বি বক্র প্রতিসম হয় তোমার এ বি সি এর মান কত। তার মানে কি তোমার প্রধান কর্ণের মান কত। কোন কর্ণের ভাইয়া? এই প্রধান কর্ণের মানগুলা কত হবে। আচ্ছা, একটা বক্র প্রতিসমের, একটা বক্র প্রতিসমের ম্যাট্রিক্সে যদি তুমি তাকাও তাদের প্রধান কর্ণের ভ্যালু হবে 0। এক নাম্বার শর্ত, এক নাম্বার শর্তটা এটা মনে রাখতে হবে। প্রধান কর্ণের প্রতিটি ভুক্তি, কি ভাইয়া? প্রতিটি ভুক্তি। কি ভুক্তি? প্রতিটি ভুক্তি হবে 0। প্রতিটি ভুক্তি কত হবে? 0 হবে। প্রতিটি ভুক্তি কি হবে? 0 হবে। তার মানে প্রধান কর্ণের প্রতিটি ভুক্তি কত হবে? 0 হবে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এই জায়গায় আরেকটা জিনিস তোমাদেরকে আমি শিখাই দেই। তুমি তাদের মধ্যে একটা মিল পাবা। দেখো এই এই ভুক্তির সাথে এই ভুক্তির মিল পাবা, এই ভুক্তির সাথে কোনাকুনি এই মানে প্রত্যেকটা কোনাকুনি মিল। মানগুলা মিল থাকার পরে তাদের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ। কি ভাই? একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তার মানে একটা তোমার বক্র প্রতিসম অথবা বি প্রতিসম ম্যাট্রিক্সের, কি ভাই, একটা বক্র প্রতিসম অথবা বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কি হবে? প্রতিটি ভুক্তি হবে 0। প্রধান কর্ণের প্রতিটি ভুক্তি কি হবে? 0 হবে। আচ্ছা, এরপরে তাদের যে কোনরকমই আড়াআড়ি মিল আছে, প্রত্যেকটার মান কি একই হবে। প্রত্যেকটার মান কি হবে? একই হবে। কথা বুঝতে পারছো? প্রত্যেকটার মান কি হবে? একই হবে। এবং একটা মানের সাথে আরেকটা মান, একটা হবে পজিটিভ আর একটা হবে নেগেটিভ। কি হবে? একটা হবে পজিটিভ আর একটা কি হবে? নেগেটিভ হবে। আর একটা কি হবে ভাই? নেগেটিভ হবে। আচ্ছা, এই জায়গায় তোমাকে প্রশ্ন করছে যে হচ্ছে তোমার এ এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2 * 3, বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3 * 2 হলে এবি ম্যাট্রিক্সের ক্রম কত? কোন ম্যাট্রিক্সের ভাইয়া? এবি ম্যাট্রিক্সের ক্রম কত? তাইলে আমরা যদি একটু খেয়াল করি যে আমরা যদি জানি কোন একটা ম্যাট্রিক্স এ m * n, b n * p, কি ভাই n * p হলে এবি সমান সমান কত হবে? এবি সমান সমান হবে m * p। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি একই হলে, কি হলে? একই হলে তারা বাদ যাবে। তারা কি যাবে? তারা বাদ যাবে। তারা কি যাবে? বাদ যাবে। কথা বুঝতে পারছো? তারা কি যাবে? বাদ যাবে। তার মানে এই দুটো বাদ গেলে নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হয় আমরা যে পাই এটা m * p। কি পাই? m * p। তার মানে তুমি যদি এই জায়গায় দেখো 2 * 3, 3 * 2, তুমি যদি কাটাকাটি করো, তুমি যদি কাটাকাটি করো তাহলে তুমি পাচ্ছ 2 * 2। কত পাচ্ছ ভাইয়া? 2 * 2। তুমি কত পাচ্ছ ভাইয়া? 2 * 2। কথা বুঝতে পারছো? কত পাচ্ছ ভাইয়া? 2 * 2। তাহলে এই ম্যাট্রিক্সের উত্তর কত হবে? এ হবে 2 * 2। কথা বুঝতে পারছো? এটা কত হবে? এ হবে। এর উত্তর কত হয়? 2 * 2। কথা বুঝতে পারছো? ওকে, সকলে সকলে উত্তর করবে। সুমু, জাকারে যারা আছো সকলে উত্তর করবে। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা পরীক্ষায় আসতে পারে, আসার সম্ভাবনা অনেক বেশি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কথা বুঝতে পারছো?
ব্যতিক্রমী ম্যাট্রিক্স তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের শর্তটা কি? তোমার যদি একটা ম্যাট্রিক্স হয়, তোমার এডি মাইনাস বিসি ইকুয়াল 0 হয়, কি ভাই এডি মাইনাস বিসি ইকুয়াল 0 হয়, তাহলে এই ম্যাট্রিক্সটি হবে ব্যতিক্রমী। কি হবে ভাইয়া? এটা হবে ব্যতিক্রমী। যদি এডি মাইনাস বিসি ইকুয়াল ডাজ নট 0, তার মানে এটা হবে অব্যতিক্রমী। কি ব্যতিক্রমী ভাইয়া? অব্যতিক্রমী। কি হবে? অব্যতিক্রমী। কথা বুঝতে পারছেন? এটা কি ব্যতিক্রমী? অব্যতিক্রমী। তার মানে তোমাকে এই জিনিসটা একদম জানতে হবে। তাহলে এডি মাইনাস বিসি ইকুয়াল 0, এটা হবে ব্যতিক্রমী। যদি এডি মাইনাস বিসি ইকুয়াল ডাজ নট 0 হয়, তাহলে এটা হবে অব্যতিক্রমী। তাহলে এটা কি হবে ভাইয়া? অব্যতিক্রমী হবে। কি হবে? অব্যতিক্রমী। এখন দেখো, তোমাকে প্রশ্ন করছে যে m-2 6 টু m-3 ম্যাট্রিক্সটি যদি ব্যতিক্রমী হয়, তাহলে ব্যতিক্রমী হওয়া মানে কি? এখন প্রশ্ন আসে ব্যতিক্রমী হওয়াটা মানে কি? ব্যতিক্রমী হওয়ার মানে হচ্ছে AD - BC = 0। কি AD - BC = 0? তার মানে m-2 কি ভাই? m-2 into m-3 into কি ভাই? m-3 into কি? m-3 -12 = 0। মাইনাস কি = 0? 12 = 0। এখন যদি তুমি এটা ক্যালকুলেশন করো, m স্কয়ার - 3m - 2m প্লাস এর 6 - 12 = কত? 0। তাহলে m স্কয়ার - 5m - 6 = কত? 0। তার মানে m স্কয়ার - 6m প্লাস m - 6 ইকুয়াল কত? 0। তাহলে একটা m কমন নিলে m - 6 প্লাস 1 ইনটু m - 6 কি ভাই? m - 6 = 0। তাহলে m এর মান কত আসতেছে ভাই? m এর মান 6, -1 কত ভাই? 6, -1। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। কি ভাই? অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। কথা বুঝতে পারছি? অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে অপশন এ হচ্ছে আমাদের একটা একবারে রিয়েল উত্তর। কথা বুঝতে পারছো? তাহলে এইভাবে ম্যাথগুলো তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। কথা বুঝতে পারছো? এই ম্যাথগুলাই তোমার দেখবা বিভিন্ন সময় তোমাদের গুচ্ছে বিগত বছরগুলোতে তোমার ভর্তি পরীক্ষায় আসছে। আচ্ছা, এখন ইনভার্স ম্যাট্রিক্স, তুমি ইনভার্স অথবা অ্যাডজয়েন্ট এটা ধরে রাখো। ইনভার্স এর সাথে যোগ করে তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এই টপিকগুলো থেকে অ্যাডজয়েন্ট অফ এ, এই টপিকগুলো থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখন এটা ইনভার্স ম্যাট্রিক্স একদম সোজা। কিভাবে? দেখো, একটা ইনভার্স ম্যাট্রিক্স যখন তুমি বের করবা 1/AD - BC, আচ্ছা, D - B - C A, একবার আমি সরাসরি লিখলাম যদি A B C D থাকে। তার মানে এটা কি বুঝাইলো? তার মানে এই জায়গায় বুঝাইলো যে A যাবে D এর কাছে, আচ্ছা, আবার D যাচ্ছে কোথায়? এর কাছে। B এবং C এর আগে একটা মাইনাস আসবে। কি আসবে? B এবং C এর আগে একটা মাইনাস আসবে। ওকে, তাহলে তোমার এখন হচ্ছে তোমার AD - BC। কি ভাই? AD - BC। তার মানে তুমি দেখো 1/49 - 48, দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স কি? 1। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, দুইটাই কত? 7, দুইটাই সেম থাকবে। এখন তোমার যা 6 এবং 8 এর আগে যেটা মাইনাস আছে, তাহলে তুমি দেখো এই 6 এটা যদি তুমি চিন্তা করো, এটা যদি তুমি একটু চিন্তা করো, দেখো 6 এর আগে একটা মাইনাস, এটার আগে একটা মাইনাস, কোনো কিছুর পরিবর্তন নাই। এডি মাইনাস বিসি হওয়াতে কোনো কিছুর পরিবর্তন নাই। কথা বুঝতে পারছো? তার মানে এডি মাইনাস বিসি হওয়াতে কি কোনো কিছুর পরিবর্তন নাই। এই জিনিসটাই তোমার রিয়েল আছে, তুমি যে উত্তর করতে পারবা। কথা বুঝাইতে পারছি? খুব অল্প সময়ে ম্যাথগুলো সলভ করতে পারবা। সর্বোচ্চ 40 সেকেন্ড তোমার লাগবে এই ম্যাথ, এরকম ম্যাথগুলো সলভ করতে। কথা বুঝতে পারছো? প্রথমে তুমি এই দুইটার মান গুণ করবা, এডি মাইনাস বিসি, তুমি দেখবা তার মানটা কত হয়। অনেক সময় দেখবে সামনে গুণ হাফ দেওয়া থাকে, 1/3 বা যে কোনো একটা ভগ্নাংশ আকারে সামনে দেওয়া থাকে, ভিতরে গুণ করে না। যদি ভিতরে গুণ না করে তুমি জাস্ট একটু চোখের আড়াল দিলেই তুমি দেখতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এটা অনেক গুরুত্বপূর্ণ। প্রশ্নটা সহজ হইতে পারে, বাট এটা প্রচুর পরীক্ষায় আসে। কথা বুঝাতে পারছি? তোমার কাছে মনে হতে পারে এই প্রশ্নটা অনেক সহজ, তোমার কাছে কি মনে হতে পারে এই প্রশ্নটা অনেক সহজ, কিন্তু ভাইয়া এই প্রশ্নগুলাই তোমার এক্সামে আসে, তোমার এক্সামে আসে। তাড়াহুড়োর কারণে অনেক সময় তুমি না দেখার কারণে ভুল করো। আচ্ছা, তোমাকে যে জিনিসটা হচ্ছে একটা, এটা প্রচুর আছে, যদি কোনো নির্ণায়ক কি ভাইয়া? যদি কোনো নির্ণায়ক কি ভাইয়া? কোনো নির্ণায়ক
সমান্তর অথবা গুরুত্বর ধারা অনুসরণ করে। কি ভাইয়া? সমান্তর অথবা অথবা গুরুত্বর ধারা অনুসরণ করে। কি ধারা? গুরুত্বর ধারা অনুসরণ করে। কি ধারা অনুসরণ করে? সমান্তর অথবা গুরুত্বর ধারা অনুসরণ করে। তাহলে কি তার মানটা 0 হবে। এখন দেখো 13 থেকে 16 3, 16 থেকে 19 3, 14 থেকে 17 3, 17 থেকে 20 3, 15 থেকে 18 3, 21 থেকে 18 কত 3। তারা একটা ধারা অনুসরণ করতেছে। কি অনুসরণ করতেছে? তারা একটা ধারা অনুসরণ করতেছে। কি ধারা? একটা সমান্তর ধারা অনুসরণ করতেছে। কি ধারা? একটা সমান্তর ধারা। যখন সমান্তর ধারা অনুসরণ করবে তখন কি তার মানটা কত হবে? তখন তার মানটা হবে, তারা অনুসরণ করবে তখন তার মান হবে 0। তখন তার মান কি হবে? তার মান হবে 0। তার মান কত হবে? তার মান হবে 0। কথা বুঝতে পারছি? তার মান কত হবে? তার মান হবে 0। এই জিনিসটাই তোমার জন্য ফ্যাক্ট। কথা বুঝতে পারছো? এই কে 0 দিছে? আমি ভাবছি এটা ডি দিছে। জাকারিয়া হোসেন ভাবছি ডি দিছে। না, ঠিক আছে, এটাই তোমার কাছে ফ্যাক্ট, এটাই তোমার পরীক্ষায় আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপর এর মান কত? এর মানটা তোমরা একটু সকালে উত্তর করো। এর মানটা কত হতে পারে? দেখো এটা একদম সহজ। যদি তোমাকে অনলি একটা, এটা কি ম্যাট্রিক্স? এটা বলো তো কি ম্যাট্রিক্স? এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? একটা কর্ণ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স ভাইয়া? একটা কর্ণ ম্যাট্রিক্স। জাস্ট হচ্ছে প্রধান কর্ণের মানগুলো আছে। একটা কর্ণ ম্যাট্রিক্স যার কি ভাইয়া? প্রধান কর্ণের মান আছে। যার কি কর্ণের মান দেওয়া আছে? প্রধান কর্ণের মান দেওয়া আছে। তাহলে একটা শুধু কর্ণ ম্যাট্রিক্স তার প্রধান কর্ণের মান দেওয়া আছে, তাহলে তার উত্তরটা কত হতে পারে বা তার উত্তরটা কত হবে? এটা হচ্ছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে কি তার শুধু কি ভাইয়া প্রধান কর্ণের মানগুলো দেওয়া আছে, তার মানে তার উত্তরটা কত হইতে পারে? কথা বুঝতে পারছি? তার উত্তরটা কতটুকু হইতে পারে? এখন দেখো শুধু অনলি প্রধান কর্ণের মান দেওয়া থাকে, অনলি প্রধান কর্ণের মান দেওয়া থাকে, সেক্ষেত্রে এই তিনটার গুণফল হবে উত্তর। এই তিনটার কি? তিনটির গুণফল হবে উত্তর। এই তিনটির কি ফল? এই তিনটির গুণফল। এই তিনটির কি ফল ভাইয়া? তিনটির গুণফল। তিনটির কি ফল ভাইয়া? গুণ ফল। এখন তিনটির গুণফল কত হবে? 10 ইনটু 10 ইনটু 10, তার মানে কত? 10 কিউব। তার মানে কত ভাইয়া? 10 কিউব। তার মানে কত? 10 কিউব। কথা বুঝতে পারছো? কত কিউব? 10 কিউব হবে উত্তর। কত কিউব হবে উত্তর? 10 কিউব হবে উত্তর। আচ্ছা, এরপরে দেখো এরকম ম্যাথ তোমার মাঝে মধ্যে গুচ্ছে একটু কঠিন টাইপ প্রশ্ন করলে এরকম ম্যাথ তোমার চলে আসে। একটু কঠিন, তোমার কাছে মনে হবে কঠিন, কিন্তু এই ম্যাথটা ভাই একদম সোজা। তোমার কাছে মনে হইতে পারে ম্যাথটা অনেক কঠিন, তোমার কাছে মনে হইতে পারে আমি ম্যাথটা পারবো না, কিন্তু এই ম্যাথটা অনেক ইজি। এখন কিভাবে ইজি হবে? তুমি যদি একটু ফলো করো। দেখো তুমি যদি, তোমার কি দেওয়া আছে, তোমার একটা জিনিস তোমাকে আমি একটু যদি দেখাই, একটু খেয়াল করো। তোমার এ বি সি তিনটা দেওয়া আছে, মাঝখানে 1 দেওয়া আছে, একটা দেখো বি প্লাস সি। তার মানে এখানে যা দেওয়া আছে তার অপর দুইটার যোগফল, এখানে যা দেওয়া আছে তার অপর দুইটার যোগফল, এখানে যা দেওয়া আছে তার অপর দুইটার যোগফল দেওয়া আছে। কি দেওয়া আছে? তার অপর দুইটার যোগফল দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা যদি এ আর এ গুণ করি, তাহলে এই তিনটা যদি আমরা একটু গুণ করি, তাহলে তুমি একটু দেখো তো, এর এ আর এর যদি আমরা একটু গুণ করি, তাহলে এই জায়গায় তো আমার এ থাকলো, এই জায়গায় বি থাকলো, এই জায়গায় সি থাকলো, 1 1 1। এখন এ প্লাস বি প্লাস সি, এটা তো কি থাকলো? এ প্লাস বি প্লাস সি। এটা তো কি থাকলো? এ প্লাস বি প্লাস সি। এখন দেখো এটা আমরা কমন নিতে পারি। আমি যদি এই জায়গায় এ প্লাস বি প্লাস সি লিখি, তার মানে কি আমার এই জায়গায় এই তিনটা উঠে যাবে, এই তিনটা কি উঠে যাবে, তার মানে কি আসবে? 1 আসবে। এখন নির্ণায়কের মানের ক্ষেত্রে, নির্ণায়কের মান যখন বের করা হয়, তখন তোমাদেরকে একটা জিনিস শেখানো হয়েছিল, যখন দুটি নির্ণায়কের, যখন কি ভাই একটি নির্ণায়কের দুইটি সারি, কি ভাই একটি নির্ণায়কের দুইটি সারি, কতটি সারি ভাইয়া? দুইটি সারি। কতটি সারি ভাইয়া? দুইটি সারি অথবা কলামের। কি ভাই? দুইটি সারি অথবা কলামের। কি ভাই? দুইটি সারি অথবা কলামের, দুইটি সারি অথবা কলামের মান একই থাকে, একই থাকে, তাহলে তার মান 0। কি ভাই? তাহলে তার মান 0, তাহলে তার মান 0, তার মান 0, তার মান 0। তার মানে তার উত্তরটা কত হবে? 0 হবে। তার উত্তরটা কত হবে? 0 হবে। এইভাবে তোমরা বুঝবা। কথা বুঝতে পারছো? এইভাবে। তাহলে তার মানটা কত হবে? 0 হবে। তাহলে তার মানটা কত হবে ভাই? 0 হবে। কথা বুঝতে পারছি? তাহলে তার মানটা কত হবে? 0 হবে। আচ্ছা, এখন দেখো এটা ম্যাট্রিক্সের সমতা থেকে লাস্ট গুছিয়ে 5 বছরে 1 বছর ম্যাট্রিক্সের সমতা থেকে প্রশ্ন আসছে। কথা বুঝতে পারছো? এই কারণে এই ম্যাথ তোমার রাখা, কারণ বিগত বছরের প্রশ্ন কি কি অনেকটাই গুরুত্ব দিতে হবে।
এখন যদি তুমি একটু খেয়াল করো তোমার এই প্রশ্নটা আমরা তাহলে কি আমরা কি করব এই দুইটার মধ্যে একটা গুণের সম্পর্ক আছে ইকুয়াল টু তারা সমান তারা কিভাবে সমান তাহলে এটা যদি আমি লিখি 3x 4y সমান সমান -5 আরেকটা হচ্ছে কিভাবে 4x 6y সমান সমান কত হয় 6y সমান সমান কত হয় দেখো তো 6y সমান সমান -3 এখন এটা অনেকভাবে মান বের করা যায় কত ভাবে অনেকভাবে মান বের করা যায় যদি আমরা একটু খেয়াল করি যে 3x 4y 5 0 কিভাবে +5 0 আচ্ছা আমার এর ইকুয়াল টু 0 আসতে গেলে এই জায়গা থেকে যদি আমি অপশন টেস্ট করি শুধু 1 2 টাকে নেই কিভাবে 1 2 তাহলে আমি এই জায়গায় বসালে 3 1 4 -2 5 দেখো 3 -8 +5 5 আর 3 কত 8 তার মানে 8 -8 ইকুয়াল টু কত 0 8 -8 ইকুয়াল টু কত 0 এখন তুমি বাকি যে কোনো ভ্যালু নাও না কেন তোমার এর মানটা কি আসবে না 0 আসবে না কি আসবে না 0 আসবে এখন তোমার একটা প্রশ্ন থেকে যেতে পারে তাহলে 4x 6y 8 এখন তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো 4 1 6 -2 8 তার মানে কত 4 -12 8 তার মানে কত 12 -12 ইকুয়াল টু কত ইকুয়াল টু কত 0 তার মানে 1 -2 দ্বারা যদি আমরা এটাকে অপশন টেস্ট করতে পারি অনেকে কি করবা তোমার কাছে মনে হতে পারে আমি এটার সাথে 3 গুণ করি এটার সাথে 4 গুণ করি কাটাকাটি করি y এর মান বের করি বের করতে পারবা তোমার অনেক সময় লাগবে তোমার কাছে অনেক পেইন লাগবে না বলতে গেলে তোমার অনেক সময় নষ্ট হবে কথা বুঝতে পারছো সময় নষ্ট যাতে না হয় আচ্ছা এই পর্যন্ত আমাদের হচ্ছে শেষ ম্যাট্রিক্স নির্ণায়ক এর বাইরে আসবে না তোমরা যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে তোমরা সবাই যারা যারা লাইভটা দেখতেছো তোমরা একটু অল ক্লিয়ার কমেন্ট করো ভাইয়া সবাই একটু অল ক্লিয়ার কমেন্ট করো সবার কমেন্ট দেখতে চাই সবাই একটু অল ক্লিয়ার কমেন্ট করো যারা যারা লাইভটা দেখতেছো কথা বুঝতে পারছো সবাই কি কমেন্ট করো অল ক্লিয়ার কমেন্ট করো হ্যাঁ গুড অল ক্লিয়ার গুড আচ্ছা এখন আমরা কার্তেশীয় থেকে পোলার থেকে কার্তেশীয়টা আমরা বের করব এখন তুমি দেখো তোমাকে যে একটা সমীকরণ দিয়েছে কি সমীকরণ দিয়েছে যে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ তাহলে কার্তেশীয় সমীকরণ কোনটা আমরা যদি কার্তেশীয় সমীকরণ জানি x, y এটা হচ্ছে আমাদের কার্তেশীয় সমীকরণ এবং এই পোলার সমীকরণটা হচ্ছে r, θ পোলার সমীকরণটা কি ভাই r, θ তাহলে কার্তেশীয় সমীকরণটা কি ভাই x, y এবং পোলার সমীকরণটা হচ্ছে তোমার r, θ এখন তুমি একটু খেয়াল করো তাহলে তোমার যদি এই জায়গায় কি দেওয়া আছে xy সংখ্যা দেওয়া আছে তার মানে এটা কি সমীকরণ এটা কার্তেশীয় সমীকরণ এখন তুমি নিবা কিসে তুমি নিবা হচ্ছে এটা পোলার সমীকরণটা কিসে নিবা একটা পোলার সমীকরণ তাহলে তোমাকে জানতে হবে তাহলে আমরা পোলার সমীকরণ একটু একটা জিনিস আমরা জানি কি জানি ভাই r স্কয়ার সমান সমান কি জানি ভাই দেখো তো r স্কয়ার সমান সমান আমরা জানি x স্কয়ার প্লাস y স্কয়ার এটা জানি এবং x সমান সমান আমরা জানি r cos θ এবং y সমান সমান আমরা জানি r sin θ এই তিনটা জিনিস জানলে তুমি মানগুলো বের করতে পারবে কয়টা জিনিস এই তিনটা জিনিস জানলে এই তিনটা জিনিস জানলে তুমি সকল মান বের করতে পারবে কথা বুঝতে পারছো তুমি কি ভাই তুমি সকল মান বের করতে পারবে এই তিনটা জিনিস তোমার জানা খুবই খুবই জরুরি কথা বুঝতে পারছো আচ্ছা এখন তাহলে তুমি দেখো আমরা যদি x স্কয়ার প্লাস y স্কয়ার কে এক পাশে রাখি অপোজিট পাশে 2x কে পাঠাই দিই তাহলে তোমার x স্কয়ার প্লাস y স্কয়ার এর মানে কত x স্কয়ার প্লাস y স্কয়ার এর মানে কত এটা মানে হচ্ছে r স্কয়ার 2ax কত r cos θ x কত ভাই r cos θ তাহলে r সমান সমান কত আসছে 2a cos θ কি আসছে ভাই 2a cos θ r সমান সমান কি আসছে 2a cos θ তাহলে r সমান সমান কত আসছে 2a cos θ তাহলে উত্তর এটা এখন আমি তোমারে পড়াইলাম এটা মনে করো আমি তোমারে পড়াইলাম এটা আর তোমার পরীক্ষা আসলো কি তোমার পরীক্ষায় যে একটু চেঞ্জ আসছে কি আসছে একটু চেঞ্জ আসছে -2ay আসছে তার মানে এটা কি হবে এই cos এর জায়গায় কি থিটা হয়ে যাবে sin থিটা হয়ে যাবে cos এর জায়গায় কি থিটা হয়ে যাবে sin থিটা হয়ে যাবে তার মানে এইটুকু হচ্ছে তোমার পার্থক্য
কথা বুঝতে পারছি? এইটুকু হচ্ছে তোমার পার্থক্য। এই পার্থক্যটুকু তোমার পরীক্ষায় আসবে। কথা বুঝাইতে পারছি? এই পার্থক্যটুকু তোমার কোথায় আসবে? পরীক্ষায় আসবে। তোমার এটা 1 বছর আসছে, আগামী বছর একটু চেঞ্জ করে তারা পরীক্ষা দিবে। বিগত বছরের প্রশ্ন তারা হুবহু দিবে না, কিছুটা পরিবর্তন করে দিবে। কথা বুঝাইতে পারছি? এরপরে দেখো, তোমাকে এটা কি দেওয়া আছে? এটা একটা পোলার সমীকরণ দেওয়া আছে। কি সমীকরণ দেওয়া আছে ভাই? একটা পোলার সমীকরণ দেওয়া আছে। এখন নিতে হবে কোথায়? কার্তেশীয়তে। এটা তোমাদের আগে করা উচিত আমি বলে মনে করি আর কি। এটা তোমাদের আগে করা উচিত বলে আমি মনে করি। ঠিক আছে? তাহলে এটা যদি তুমি নিতে চাও, তাহলে তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তার মানে তুমি যদি r দ্বারা গুণ করো, তাহলে r প্লাস r cos থিটা। কি cos থিটা? r cos থিটা সমান সমান 2। r প্লাস r cos থিটা সমান সমান কি? 2। এখন তোমরা একটু এটা ক্যালকুলেশন করো, ঠিক আছে? দেখি কেউ উত্তর করতে পারে। কেউ উত্তর করতে পারে? একদম আমি বের করে দিছি সামনে। আচ্ছা দেখো, আর সমান সমান আর সমান সমান তুমি এদিকে কি 2 মাইনাস, তুমি যদি একটু খেয়াল করো এদিকে 2 মাইনাস আর cos মানে x, উভয় পাশে যদি আমরা বর্গ করি, তার মানে এটা আর স্কয়ার। কি স্কয়ার হবে? আর স্কয়ার 4 মাইনাস 4x প্লাস x স্কয়ার। তাহলে আর স্কয়ার মানে কি? x স্কয়ার প্লাস y স্কয়ার। তুই কি থাকতেছে? 4 মাইনাস 4x প্লাস কি ভাই? x স্কয়ার। এখন যদি তুমি একটু কাটাকাটি করো, কি করো ভাই? তুমি যদি একটু কাটাকাটি করো, তাহলে x স্কয়ার x স্কয়ার কি ভাই? কাটাকাটি যাচ্ছে। তাহলে দেখো তো ভাইয়া কি আসতেছে? y স্কয়ার কি ভাই? y স্কয়ার প্লাস 4x সমান সমান 4। y স্কয়ার প্লাস 4x সমান সমান 4। অনেকে এটা কিন্তু পারতেছে না। হ্যাঁ, জাইমা উত্তর দিয়েছে 12 এ, ও এটা ভুল করছে। 12 সি, ওরা অনেকেই ভুল করছে। দেখো তোমরা অনেকেই কিন্তু ভুল করছো। কথা বুঝতে পারছো? এই জিনিসটা তোমরা কিন্তু অনেকেই ভুল করছো। কথা বুঝাইতে পারছি? ও কেটে ফেলছে, এই কাইটা ফেলছে। আচ্ছা, এই সঠিক উত্তরটা তোমরা দাও। কথা বুঝতে পারছো? তার মানে কি, তোমাদেরকে আমি দেখানোর পরেও তোমরা কি করতেছো? তোমরা একটা ভুল করতেছো। এই ভুলটা করা যাবে না, ঠিক আছে? এই ভুলটা কি ভাই করা যাবে না। এরপরে বিন্দু দ্বয়ের দূরত্ব, এটা একদম পানিবাতের মতো সহজ। কারণ দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, তাদের দূরত্ব, তাদের দূরত্ব যদি আমি বের করে দেখো তো ভাইয়া, 3 মাইনাস 6 তার উপর হোল স্কয়ার মাইনাস 2 কমা মাইনাস 4 তার উপর হোল স্কয়ার। এটা 3 3 9, এই জায়গায় মাইনাসের 2 আর মাইনাসের 4, মাইনাসের 6 6 স্কয়ার কত? 36। তার মানে এটা কত দাঁড়াচ্ছে? তার মানে এটা দাঁড়াচ্ছে 45। কত ভাইয়া? 45। তাহলে 5 নং 45, 9 ইনটু 5, তার মানে 3 রুট ওভার 5। কত রুট ওভার 5? 3 রুট ওভার 5। 3 রুট ওভার 5। কত রুট ওভার 5? 3 রুট ওভার 5। কথা বুঝতে পারছো? কত রুট ওভার 5? 3 রুট ওভার 5। জাকারিয়া হুসাইন ডি, জি বুঝছি। জামান কি বিনতে জামান, ও কিন্তু তুমি কিন্তু এটা কাটা যাবে না। দেখো, তুমি ভুল করতে পারো, তুমি যদি প্রশ্নের উত্তরটা করো তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি ভুল করতেছো। এখন আমি তো বুঝতে, তুমি যদি প্রশ্নের উত্তরটাই না করো তাহলে বুঝবো কিভাবে তুমি যে ভুল করতেছো? এবং তুমি বিশ্বাস রেখো, তুমি যে কোশ্চেনের ভুল উত্তর করবে ওই কোশ্চেন কোনোদিন পরবর্তী টাইমে ভুল করবে না। এটাই সত্য কথা। আচ্ছা, এখন তোমাকে বলছে যে বিন্দুদ্বয় সংযোগ রেখাকে এক্স অক্ষ রেখা কি অনুপাতে? যখন তোমাকে এক্স অক্ষ বলে দিবে, কি ভাই? যখন তোমাকে এক্স অক্ষ বলে দিবে, যখন তোমাকে এক্স অক্ষ বলে দিবে, তখন তোমার অনুপাত হবে y1 বাই y2। যখন তোমাকে y অক্ষ বলে দিবে, তখন তোমার অনুপাত হবে x1 বাই x2। কি হবে? x1 বাই x2। তাইলে তুমি দেখো, একটা সরি আর একটা মাইনাস থাকবে, কি থাকবে? একটা মাইনাস থাকবে। তার মানে তুমি যদি এই জায়গায় দাঁড়াও, তাহলে তোমার কথা হচ্ছে, দেখো তো ভাইয়া, 4 বাই
6, তার মানে 2:3, তার মানে কি 2:3, তার মানে কত 2:3, তার মানে এটা ডি হচ্ছে তার উত্তর। কথা হচ্ছে ডি হচ্ছে তার উত্তর। কথা বুঝতে পারছি? কথা হচ্ছে ডি হচ্ছে এর উত্তর। কথা হচ্ছে এর উত্তর, ডি হচ্ছে এর উত্তর। 12 নাম্বারটা বুঝি নাই ভাইয়া। আচ্ছা আমি 12 নাম্বার আবার যাচ্ছি পিছনে। অবশ্যই টাইমে তোমরা প্রশ্ন করবে, যেটা বুঝবে না সেটা ভাইয়াকে প্রশ্ন করবে। দেখো তুমি একটু নরমালি খেয়াল করো, নরমালি খেয়াল করো। আমরা আর দ্বারা গুণ করছি, আর প্লাস আর cos থিটা, আমরা আর প্লাস আর cos থিটা সমান সমান 2 রাখলাম। আচ্ছা আর cos থিটা আমরা 1 সমান সমান জানি, আর cos থিটা 1 সমান সমান আমরা কি জানি, আর cos থিটা। আচ্ছা তাহলে যদি এটা x হয় তাহলে এটা অপোজিট কি, প্লাস আছে, অপোজিট গেলে মাইনাস, তাহলে 2 আর সমান সমান কি 2 - x। এখন আমরা উভয় পাশে কি করছি, বর্গ করছি। কি করছি ভাইয়া, বর্গ করছি। বর্গ করতে এটা r স্কয়ার a প্লাস b a মাইনাস b হোল স্কয়ার 4 - 4x প্লাস x স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ছি। উভয় পার্শ্ব থেকে আমরা x স্কয়ার কাটলাম, y স্কয়ার প্লাস 4x সমান 4। যদি এখন তুমি বুঝে থাকো তুমি একটু কমেন্ট করে জানাও ভাই বুঝছি, ঠিক আছে? তুমি জাস্ট হচ্ছে কমেন্ট করে বুঝে জানাও জাস্ট ভাই বুঝছি। আচ্ছা এখন তুমি দেখো তোমাকে কি বলছে, তিনটা স্থানাঙ্ক দিয়েছে। কয়টা স্থানাঙ্ক ভাই, তিনটা। একটা কি ভাই a b d, এবং তোমাকে বলছে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। একটা রম্বসের তোমার কি দিছে, a b c দেওয়া নাই, d দেওয়া আছে, এই তিনটা দেওয়া আছে। তাহলে তৃতীয়টা কত? এটা একটা ফর্মুলা তোমাদেরকে আমি শিখাই দিয়েছিলাম, জোড় কর্ণদ্বয়ের যোগফল সমান সমান বিজোড় কর্ণদ্বয়ের যোগফল, x1 + x3 সমান সমান x2 + x4। এমন ভাবে y1 + y3 সমান সমান y2 + y4। কি ভাই, y2 + y4। তাহলে x1 + x3 সমান সমান কি ভাই, x1 + x3 সমান সমান x2 + x4। এখন এটা কিভাবে আসছে, কই থেকে আসছে, এটা জানতে গেলে দেখো তোমার এডমিশন চলে গেছে, ঠিক আছে? জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবা, x1 + x3 সমান সমান x2 + x4, y1 + y3 সমান সমান y2 + y4। কথা বুঝতে পারছো কি ভাই, y2 + y4। আচ্ছা এখন তুমি এটা জানলা। আচ্ছা এখন তাহলে আমরা মানটা বের করে দেবে, একদম সহজ। তাহলে 1 2 আর 4 দেওয়া আছে, কি দেওয়া আছে 2 আর 4, তাহলে 3। তাহলে x3 সমান সমান, তাহলে 2 4 দেওয়া আছে, 5 + 6 মাইনাস কত 2, তার মানে 5 6 5 11, 11 - 2 দ্যাট মিন্স 9। কত আছে 9। এখন তুমি দেখো তো এই একটা বাদ আর কোথাও 9 আছে, এই একটা বাদ আর কোথাও 9 আছে, এই সকল উত্তর করো। এই একটা বাদ আর কোথাও 9 আছে, আর তো কোথাও 9 নাই। তাহলে বাকিটা করার প্রয়োজন আছে? তোমরা যারা বুদ্ধিমান, যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অন্যদের তুলনায় আগায় থাকবা, তারা দ্বিতীয় নাম্বারটা করবা না। যারা চিন্তা করো নিজের প্রতি কনফিডেন্স নাই, তারাই করবা। 6 + 7 - 5, তাহলে 7 6 কত 13, 13 থেকে -5 বাদ দিলে হয় 8। কথা বুঝতে পারছো? তাহলে এ হচ্ছে উত্তর, এ হচ্ছে কি উত্তর, একবারে সার্বজনীন উত্তর হচ্ছে এটা। কথা বুঝতে পারছি? এইভাবে সহজভাবে তুমি ম্যাথগুলো তোমাকে করতে হবে। এখন আসছে তোমার বর কেন্দ্র। কি কেন্দ্র? বর কেন্দ্র। বর কেন্দ্র পরীক্ষা আসছে, তুমি বর কেন্দ্রই চিনো না। তোমার বর কেন্দ্র পরীক্ষা আসছে, তুমি বর কেন্দ্রই চিনো না। আসলে তোমাকে আজকে একটু বর কেন্দ্র চিনাই। কি ভাই, এটা অনেক সময় আমরা অনেক ম্যাথ সলভ করে আমরা বর কেন্দ্রটাই চিনি না। এটা এ বি আমাদের সি। কথা বুঝতে পারছি? এ সি বি থেকে এ সির উপর কি একটা উপাংশ আঁকলাম, এটা একটা ক্লাব এবং এটা একটা আঁকলাম। এই যে দেখো তিনটা কি ডি ই এফ, একটা বিন্দুতে ছেদ করেছে। কই ছেদ করেছে? একটা বিন্দু। তিনটা কই ছেদ করেছে? একটা বিন্দুতে। এটাকেই বলে আমাদের মূলত বর কেন্দ্র। এটাকে আমাদের কি বলে, বর কেন্দ্র বলে। তাহলে বর কেন্দ্র কোনটাকে বলে তোমরা সবাই বুঝতে পারছো? আচ্ছা বর কেন্দ্র কাকে বলে এটা যেহেতু তোমরা বুঝতে পারছো, এই বর্গক্ষেত্র মানে কি আমাদের x, y, বর্গক্ষেত্র কি x, y, তাহলে x সমান সমান তোমার x1 + x2 + x3 বাই কত 3, তাহলে y সমান সমান y1 + y2 + y3 বাই 3। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বর্গকেন্দ্র। কি কেন্দ্র? বর্গকেন্দ্র ফর্মুলা। এখন তুমি মুখে 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 বের করো, -2 2 বাদ, তাহলে 1/3। তার মানে এই জায়গায় 1/3 কয়টা আছে? একটা আছে। তার মানে এটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। কথা বুঝতে পারছো? এটাই আমাদের উত্তর। এ সবাই 16 উত্তর করো। এটাই আমাদের উত্তর। এখন যদি দেখো
4 3 7 মাইনাস 2 বাদ দিলে কত থাকে 5 থাকে, কত থাকে 5 থাকে, কত থাকে ভাই 5 থাকে। কথা বুঝাতে পারছি, কত থাকে 5 থাকে। তার মানে এইভাবে তোমার উত্তরগুলা তোমার বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসবে। কথা বুঝাতে পারছি, বিভিন্ন ভর্তি পরীক্ষায় এইভাবে তোমার প্রশ্নগুলো আসবে। এখন বলছে যে ত্রিভুজের শীর্ষবিন্দু থাকে ত্রিভুজের ক্ষেত্রফল। এখন দেখো ত্রিভুজের 3টা বিন্দু দেওয়া থাকলে আমরা একটা জিরো মেথড অনুসরণ করি, যেখানে আর এটা তো জিরো মেথড অনুসরণ করার প্রয়োজন নাই, কি নাই, কোনো প্রয়োজন নাই। তাহলে দেখো এটা যদি এরকম জিরো মেথড নাই, তাহলে হাফ ইনটু, তুমি যদি একটু খেয়াল করো ভাই 6 8 4 0। তার মানে তুমি যদি করো দেখো হাফ থাকলো, জিরো জিরো মাইনাস কত 4 6 মাইনাস 24, দ্যাট মিন্স কত 12 বর্গ একক, কত 12 স্কয়ার, 12 বর্গ একক। কথা বুঝতে পারছো? যদি জিরো না করা থাকতো আমরা একটাকে জিরো করতাম, কি ভাই? যদি জিরো না করা থাকতো তাহলে আমরা একটা বিন্দুকে কি করতাম, জিরো করতাম, জিরো করে তারপরে এটা ক্যালকুলেশন করতাম। কথা বুঝতে পারছি? জিরো করে তারপর আমরা এর ক্যালকুলেশন করতাম। সবার কাছে ক্লিয়ার কিনা এই ব্যাপারটা? একটু ক্লিয়ার হলে ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো, বিন্দু 3টি সমরেখা হলে এর মান। তাহলে বিন্দু 3টি সমরেখা হওয়ার শর্তটা কি? দেখো বিন্দু 3টি তোমার কি বলতে পারে, তোমার সমরেখা বলতে পারে, অথবা তোমাকে একই সরলরেখায় অবস্থিত বলতে পারে। কি বলতে পারে? একই সরলরেখায় অবস্থিত। কি রেখায় অবস্থিত? একই সরলরেখায় অবস্থিত। কি অবস্থিত? একই সরলরেখায় অবস্থিত। অথবা বিন্দু 3টি একই রেখায় অবস্থিত। কি বলতে পারে? একই রেখায় অবস্থিত। কি রেখায় অবস্থিত? একই রেখায় অবস্থিত। কি রেখায় অবস্থিত? একই রেখায় অবস্থিত। তার মানে বিন্দু 3টি কি ভাই? একই সরলরেখায় অবস্থিত, অথবা বিন্দু 3টি একই রেখায় অবস্থিত। কি মানে কি ভাই? বিন্দু 3টি একই রেখায় অবস্থিত, অথবা কি বিন্দু 3টি একই সরল, হ্যাঁ গুড গুড, এটা বি হবে। 4 টা কত 32, তার মানে এটা 16 হবে। কথা বুঝতে পারছো? তার মানে বিন্দু 3টি কি ভাই? একই সরলরেখায় অবস্থিত। কি ভাই? একই সরলরেখায় অবস্থিত। এখন তাহলে তুমি দেখো বিন্দু 3টি যদি একই সরলরেখায় অবস্থিত হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? এখন তোমাকে আমি একটা জিনিস দেখাই। তাহলে এটা যদি বলে তার এরিয়াটা শূন্য হবে, কি হবে? তার এরিয়া মানে ক্ষেত্রফল ইকুয়াল টু 0 হবে। কি ফল? ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? তার ক্ষেত্রফল ইকুয়াল টু 0 হবে। তার কি ফল? ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? 0 হবে। আচ্ছা, এখন আসো আমরা মেইন ম্যাথে যাই। কোথায় ভাই? মেইন ম্যাথ। তোমার আমার এই একটা বিন্দুকে 0 করব, তাহলে তুমি একটু দেখো a - 1 আরেকটা -1, আচ্ছা আরেকটা -1, আরেকটা হচ্ছে b - 1, একটা 0, 0। তার মানে যেহেতু এরিয়াটা শূন্য, তার মানে এই হাফের কোনো মূল্য নাই। কি নাই? হাফের কোনো মূল্য নেই। তাহলে তুমি দেখতে পারো a - 1 -1 b - 1 = 0। আচ্ছা, এখন আমরা একটু এদিকে নিয়ে আসছি, এদিকে নিয়ে আসলে দেখতে পাও, হ্যাঁ দেখা যায়। আচ্ছা, তাহলে তুমি যদি একটু খেয়াল করো, তোমার a - 1 ইনটু b - 1, কি ভাই? b - 1 ইনটু -1 = 0। কারণ কি? দেখো তো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, আর যে মাইনাস ফর্মুলার মানে সে মাইনাস থাকবে। তার মানে তুমি দেখো তোমার এ বি কি ভাই আসলো? তোমার এ বি আসলো। আচ্ছা, আরেকটা -a -b +1 কি ভাইয়া? -1 = 0। তার মানে তোমার a + b = কি ভাই? ab। এইটা প্রতিবার পরীক্ষায় আসে। দেখো a + b = ab, এটা তোমাকে কি করতে আসে? প্রতিবার তোমার পরীক্ষায় আসে। কিন্তু কোনো এক সময় পরীক্ষায় 1/a অথবা 1/b এর মান চাইছে। এখন তাহলে তুমি যদি ab দ্বারা ভাগ করো, 1/b + 1/a = 1 কত দাঁড়ায়? 1 দাঁড়াইছে। কত হয়েছে? 1 হয়েছে। তার মানে তোমার কাছে আমার কথাটা একদম ক্লিয়ার। এটা তোমার পরীক্ষায় যেভাবে আসুক না কেন তুমি এটা উত্তর করতে পারবা। ঠিক আছে? তুমি এইভাবেই তোমার পরীক্ষার উত্তরগুলো করবা। আমি যে ফর্মুলা দেখাইছি এইভাবেই তুমি একটা হাফ আগে বাদ দিয়ে দিবে, হাফ ধরবা না। অনেকে সুন্দর করে হাফ ধরতে চায়,
যে আমরা হাফ ধরে ম্যাথগুলো একটু করি কেমন হয়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তোমাকে বলছে টি এর বাস্তব মানের জন্য, কার বাস্তব মানের জন্য? টি এর বাস্তব মানের জন্য একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে বিন্দু তিনটি সঞ্চারপথের সমীকরণ হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে? x সমান সমান কি দেওয়া আছে? at স্কয়ার দেওয়া আছে। y সমান সমান কি দেওয়া আছে? 2at দেওয়া আছে। y সমান সমান কি দেওয়া আছে ভাই? 2at। তাহলে t সমান সমান কি দেওয়া আছে? y বাই 2a। তাহলে t স্কয়ার যদি হয়ে যায় তাহলে কি হবে? y স্কয়ার বাই 4a, 4a স্কয়ার, y স্কয়ার বাই কি? 4a স্কয়ার। তার মানে আমরা এইটুকু থেকে এটা পাইছি। এখন এর মানটা বসাই দিই, a ইনটু y স্কয়ার সমান সমান 4a স্কয়ার। তাহলে এটা থেকে a কাটা, তাহলে তোমার x সমান সমান কি থাকতেছে? y স্কয়ার বাই 4a। তাহলে সুতরাং y স্কয়ার ইকুয়াল টু কত হয়? 4x। এটাই তোমার সঞ্চারপথের সমীকরণ, y স্কয়ার ইকুয়াল টু 4x। কথা বুঝতে পারছি? এটাই কি তোমার সঞ্চারপথের সমীকরণ। তার মানে এটা তোমাকে যেভাবে আসুক না কেন তুমি কিন্তু ঘুরিয়ে পিছিয়ে উত্তর করতে পারবে, ঠিক আছে? তোমার যেভাবেই তোমার পরীক্ষা আসুক না কেন, এভাবে যে দুইটা অনেক সময় টি দিয়ে থাকতে পারে, অনেক সময় পি দিয়ে থাকতে পারে, মানে অনেকভাবে তোমার মানগুলো চেঞ্জ করে তারা দিতে পারে। এখন মানগুলো তোমাকে যতভাবেই চেঞ্জ করে দেখ না, তুমি কি কোনো ভুল করবা? ভুল করার সম্ভাবনা আছে না, আমি মনে করি তোমার ভুল করার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, এ পর্যন্ত আমাদের সরলরেখার স্থানাঙ্ক ব্যবস্থা। তোমরা যারা আছো সবাই একটু লাইভে জানাও তো যে অল ক্লিয়ার, একটু কমেন্ট করো। কি কমেন্ট করো? অল ক্লিয়ার একটু কমেন্ট করো তো দেখি কারা কারা, যারা যারা লাইভে এই জায়গায় যারা দেখতেছো সবাই স্টুডেন্ট, সবাই একটু অল ক্লিয়ার কমেন্ট করো। কি কমেন্ট করো? অল ক্লিয়ার, ঠিক আছে? আমি একটু অল ক্লিয়ার দেখতে চাই। এরপর আমরা চলে যাচ্ছি তোমাকে ঢাল। তোমাকে কি বলছে? রেখার ঢাল। আচ্ছা, তুমি যদি একটু ঢাল রাখি, ঢাল হচ্ছে এক অক্ষের ধনাত্মক দিকে উৎপন্ন কোণ। কোন অক্ষে ভাই? এক অক্ষের ধনাত্মক দিকে উৎপন্ন কোণ। কোন অক্ষে? এক অক্ষের ধনাত্মক দিকে উৎপন্ন কোণ। আচ্ছা, যদি এক অক্ষের ধনাত্মক দিকে উৎপন্ন কোণ হয় তাহলে তোমার ax প্লাস by প্লাস c এর ঢাল কত হবে? আচ্ছা, তোমার যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এর ঢাল বের করতে চাও, এর ঢাল বের করতে চাও মাইনাস x বাই y, কি বের হবে? মাইনাস x বাই y। কি বের হয়েছে ভাই? মাইনাস x বাই y। আচ্ছা, তাহলে তুমি যদি এর ঢালটা বের করতে চাও, তাহলে এর ঢাল যদি বের করতে চাও তাহলে এর ঢাল কত বের হবে? দেখো তো, 3 বাই মাইনাস 3 বাই মাইনাস 4, তার মানে 3 বাই 4। কত? 3 বাই 4। তার মানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। কে হচ্ছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। কথা বুঝাতে পারছি? সকলে অবশ্যই অবশ্যই উত্তর করবে, ঠিক আছে? অপশন এ হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। যদি কোনো কারণে তোমাকে লম্ব রেখার ডাল বলতো, কি রেখার ডাল? দেখো, যদি এর লম্ব রেখার ডাল, কি রেখার ডাল? এর লম্ব রেখার ডাল, কি রেখার ডাল? লম্ব রেখার ঢাল, লম্ব রেখার ঢাল। লম্ব রেখার ডাল সমান সমান কি? লম্ব রেখার ডাল y বাই x। এখন এটা এই দুটার মধ্যে পার্থক্য কি? একটা প্রশ্ন আসলে এই দুটার মধ্যে পার্থক্যটা কি? এই দুটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে, তুমি দেখবা তোমার সমান্তরাল রেখার ঢালটা মাইনাস এক্স বাই ওয়াই, বাট তুমি যখন লম্ব রেখার ডালটা তুমি বের পেতে যাচ্ছ y বাই x, তার মানে তোমার চিহ্নটা পরিবর্তন হবে আর মানটা উল্টাবে, দুইটা কাজ করবে। সমান্তরাল থেকে লম্বের মধ্যে দুইটা কাজ হবে, চিহ্নটা পরিবর্তন হবে আর মানটা উল্টাবে। যদি চিহ্ন পরিবর্তন হয় মানটা উল্টায়, তাহলে এটা লম্ব রেখার সমীকরণ। কি রেখা? লম্ব রেখা। এখন তোমাকে বলছে যে এক অক্ষের ধনাত্মক দিকে কি উৎপন্ন করে। তাহলে তোমার যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, কয়টি বিন্দু দেয়? যদি দুইটি বিন্দু দেওয়া থাকে, কয়টি বিন্দু দেয়? দুইটি বিন্দু। তাহলে উপরে হচ্ছে কোটি দ্বয়ের অন্তর। উপরে কি ভাইয়া? কোটি দ্বয়ের অন্তর। উপরে কার অন্তর ভাইয়া? কোটি দ্বয়ের অন্তর। কার অন্তর ভাইয়া? কোটি দ্বয়ের অন্তর। নিচে কি? নিচে হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। নিচে কি দ্বয়ের অন্তর? ভুজ দ্বয়ের অন্তর। নিচে কি দ্বয়ের অন্তর? ভুজ দ্বয়ের অন্তর। নিচে কি দ্বয়ের অন্তর? ভুজ দ্বয়ের অন্তর। উপরে হচ্ছে কোটি দ্বয়ের অন্তর, নিচে হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। আচ্ছা, তাহলে কোটি দ্বয়ের অন্তর কি দাঁড়াইতেছে? তাহলে কোটি দ্বয়ের অন্তর কি দাঁড়াইতেছে? একটু খেয়াল করো তো। 0 মাইনাস 0, সরি x1 y, এখন দেখো x2 y2। এখন তাহলে আমরা কি করব? y1 মাইনাস y2, তাহলে 2 মাইনাস 0, 2 মাইনাস 0, 0 প্লাস 2, দ্যাট মিন্স 1। 1 মানে কত ডিগ্রি? 45 ডিগ্রি। 1 মাইনাস 45 ডিগ্রি। এখন দেখো তাহলে তোমার 45 ডিগ্রিটা কত হয়?
আমরা কি জানি তাহলে m সমান সমান tan থিটা, আমরা ঢাল কি জানি m সমান সমান tan থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কি tan ইনভার্স, কি ইনভার্স tan ইনভার্স m। তাহলে এই জায়গায় tan ইনভার্স কত হবে, tan ইনভার্স m কত 1, m এর মানটা কত 1, দ্যাট মিন্স 45 ডিগ্রি, কত ডিগ্রি 45 ডিগ্রি, কত ডিগ্রি ভাই 45 ডিগ্রি, কত ডিগ্রি 45 ডিগ্রি, কথা বুঝতে পারছো কত ডিগ্রি ভাই 45 ডিগ্রি, কথা ক্লিয়ার। এইটা হচ্ছে মূলত তোমার অ্যাকচুয়াল সমাধান, কথা বুঝাইতে পারছি। এইভাবে তোমরা ম্যাথ করবা, একদম এইভাবে যেভাবে দেখাচ্ছি। আচ্ছা এখন দেখো যদি তারা পরস্পর সমান্তরাল হয় কি হয়, তারা পরস্পর তাহলে a1/a2 সমান সমান b1/b2 ডাজ নট ইকুয়াল c1/c2। এটা কখন, এটা কখন ভাই যখন তারা পরস্পর সমান্তরাল, যখন কি ভাই পরস্পর সমান্তরাল, কি ভাই তারা পরস্পর সমান্তরাল, তারা পরস্পর কিরা সমান্তরাল। আচ্ছা যখন এবং তারা যখন পরস্পর সমান্তরাল হবে তখন তাদের ভ্যালুটা কি হবে দেখো তো, a1 b2 minus a2 b1 equal to কত 0, b1 equal to কত 0। তার মানে a1 b2 minus a2 b1 কি ভাই minus a2 b1, কথা বুঝতে পারছো, minus a2 b1 তাহলে equal to 0। তাহলে তুমি দেখো তাহলে 4/8 সমান সমান minus 3/p, তাহলে তোমাকে যদি একবার নরমাল হিসাব করো তার মানে 2 minus p সমান সমান -6, সুতরাং p সমান সমান কত, p সমান সমান হচ্ছে 6, p সমান সমান কত 6, p সমান সমান কত 6, কথা বুঝতে পারছি, p সমান সমান কত 6। এইভাবে তোমার পরীক্ষায় প্রশ্নগুলো আসবে, এইভাবে তোমার পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। এরপর দেখো তোমাকে বলছি কি তারা পরস্পর লম্ব, তাদের পরস্পর লম্ব মানে কি তাদের ঢালদের গুণফল -1, তাহলে m1 m2 সমান সমান কত -1, তাহলে m মানে কত, তাহলে দেখো m মানে কত 5c/c -1 সে প্লাস হয়ে গেছে। আচ্ছা ইনটু m2 কত, m2 যদি তুমি একটু হিসাব করো ভাই দেখো তো -1/5c 1/5c 5c, এই সিটে চলে আসছে নিচে, সিটা কই চলে আসছে নিচে চলে আসছে, দ্যাট মিন্স -1, তার মানে এটা একটা কাটা, এটা কি ভাই কাটা, কাটা তাই না ভাই। এখন দেখো তোমাকে কি বলছে, তুমি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমার a5 এ কাটা, a5 তাহলে c সমান সমান কত থাকতেছে 1 থাকতেছে, এটাই উত্তর, c সমান সমান কত থাকতেছে 1 থাকতেছে। তার মানে তুমি সব কেটে ফেলতেছো, তার মানে কি তুমি জাস্ট মানটা বসাবা, জাস্ট কি তুমি যদি ঢালটা জানো, কি জানো তুমি ঢাল জানলে তাহলে আনসার করতে পারবা, কি জানলে ঢাল জানলে তুমি আনসার করতে পারবা। তোমার জানার উদ্দেশ্যটা কি, তুমি ঢাল জানবা, কথা বুঝতে পারছো, তুমি কি জানবা ঢাল জানবা। এই যে এখন তারা যদি পরস্পর লম্ব হয়, তারা পরস্পর কি হয় লম্ব হয়, তাহলে a1 b2 plus a2 b1 equal to 0, তার মানে কি সরি a1 a2 plus b1 b2 equal to 0, তাহলে কি a1 a2 plus b1 b2 equal to 0 হবে, কি হবে a1 a2 plus b1 b2 equal to 0 হবে, কথা বুঝতে পারছো, a1 a2 plus b2 b1 equal to 0 হবে। তাহলে শর্তটা কিসে, যখন দুটো পরস্পর লম্ব হবে, যখন দুটো পরস্পর কি হবে লম্ব তারা পরস্পর কি হবে লম্ব হবে, কথা বুঝাইতে পারছি, তারা পরস্পর লম্ব হলেই এর উত্তরটা হবে, কথা ক্লিয়ার। আচ্ছা এরপরে দেখো তাদের লম্ব রেখার সমীকরণ, কি রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। আমি যদি তোমাদেরকে এই জায়গায় একটু দেখাই, তার মানে 2x আর 2x 3y 2x 3y অবশ্যই এটা 3x 2y হবে মাস্ট, কারণ যেহেতু এটা লম্ব রেখার সমীকরণ, যেহেতু এটা কি রেখার সমীকরণ লম্ব রেখার সমীকরণ, তোমার যদি ax by plus c equal to 0 হয়, এর লম্ব রেখার সমীকরণ কি রেখা, এর লম্ব রেখাটা যদি তুমি চিন্তা করো, এর লম্ব রেখা কি ভাবে bx ay plus k equal to 0 plus k equal to 0, k equal to 0, তার মানে 2x 3y এটা কি হবে 3x 2y, কি হবে 3x 2y। এখন আমি দেখলাম 3x 2y 3x 2y এই দুটো ঠিক আছে এবং বাকি দুটো ভুল। আচ্ছা এখন তোমার বিন্দু কি দেওয়া আছে 1 1 বিন্দু, তুমি জাস্ট অপশন টেস্ট করো, তুমি বাবা এই জায়গায় যদি বসাও দেখো তোমার সঠিক উত্তর চলে আসছে, কি উত্তর চলে আসছে সঠিক উত্তর চলে আসছে, কি উত্তর চলে আসছে সঠিক উত্তর তো চলে আসছে।
কোনো পেন নেওয়ার কোনো ম্যাথ আছে? তুমি লম্ব রেখার সমীকরণ যে তুমি করতেছো, তোমার কোনো পেন নেওয়া লাগতেছে বা তোমার কোনো পেন নিতে হবে না। একদম তুমি মনের মাধুর্য মিশে তুমি এই উত্তরগুলা তুমি করতে পারবো। কথা বুঝতে পারছো? কোনো পেন নেওয়া লাগবে না। আচ্ছা, এরপরে তোমাকে বলছে যে একটি সরল রেখা এক্স অক্ষের সাথে 245 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওই রেখার ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, কর্তিত অংশ এবং খণ্ডিত অংশ বলা মানে কার মান বলে দিছে? সি এর মান বলে দিছে। কার মান বলে দিছে? সি এর মান বলে দিছে। তাহলে ওয়াই সমান সমান mx প্লাস সি। ওয়াই সমান সমান কি? mx প্লাস সি। এখন তাহলে ওয়াই সমান সমান tan যদি 225 ডিগ্রি মান বের করতে চাও, কত ভাইয়া? tan 225, tan কত ভাইয়া? 225। তাহলে 225 কত? 180 প্লাস 45। তাহলে তুমি যদি দেখো 180 প্লাস 45, দ্যাট মিন্স কত? 225। তার মানে কত? tan 45 ডিগ্রি। তার মানে কত? tan 45। তার মানে দ্যাট মিন্স 225 এর মান কত? 1। 225 তাহলে y x প্লাস 2। শেষ, উত্তর এই জায়গায় শেষ। অঙ্ক তো, ম্যাথটা তো পড়তে অনেক বড়, তাই না? ম্যাথ তো তোমার পড়তে অনেক বিশাল লাগতেছে, 2 লাইনের অনেক বড় একটা ম্যাথ। আমি পারবো আসলে অল্প সময় সলভ করতে? হ্যাঁ, তোমার দ্বারা সবকিছু পসিবল। জাস্ট তোমাকে বুঝে বুঝে আগাইতে হবে। তুমি কিভাবে কোন অংশটা কতটুকু করবা, কোনটা কিভাবে তুমি সলভ করবে, এটা তোমার কাছে মুখ্য বিষয়। কথা বুঝতে পারছো? এই যে তুমি এই ম্যাথটা আমি তোমাকে সলভ করে দিলাম, তোমাকে যে এই ফর্মুলা, অনেকে মুখস্থ মুখস্থ করে ফেলি, কিন্তু মুখস্থর বাইরে গিয়েও এর একটা সুন্দর একটা সিস্টেম আছে, যে তুমি এই যে 19 মেথডে ফালায়া তুমি করতে পারো। জুন 19 হলে চেঞ্জ হবে না, বিজুন 19 হলে চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝতে পারছো? কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর দেখো দেখো এই জায়গায় একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। অল কত? দুই তোমার কত? 290 প্লাস, তাহলে 290 প্লাস এই করে অল সাইন টেন আর কস। এখন 290 প্লাস এর টেনের রিগর, আমি এটা মানে এটাও একটু এক্সপ্লেইন করে দেখাই দিলাম। এটা কার গড়? টেনের রিগর, সেই কারণে কোনো আর মাইনাস আসেনি। আচ্ছা, এখন তোমাকে বলছি এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা, দুইটা বিন্দুগামী যদি সরলরেখার সমীকরণ হয়, সেই সমীকরণের ফর্মুলাটা কি? x minus x1, কি ভাই? x minus y1, x1 minus x2 সমান সমান y minus y1, y1 minus y2। এখন তাহলে তুমি একটু খেয়াল করো, তাহলে x minus x1, তাহলে x1 কত দেওয়া আছে? তাহলে x plus 1, that means minus 1 minus 4 সমান সমান। আচ্ছা, y minus 3 plus 2 5 plus 2 কত? 5। এখন যদি তুমি একটু খেয়াল করো, তোমার উপরে হচ্ছে কি x plus 1 minus 1, নিচে হচ্ছে y minus 3, তার মানে 1, তার মানে কত? 1। তার মানে তোমার minus x minus 1 y minus 3। তাহলে তুমি কি হচ্ছে দেখো তো, x plus y minus 2 equal to 0, অথবা x plus y equal to 2। কি ভাই? x plus y equal to 2, অপশন সি হচ্ছে উত্তর। x plus y equal to কত? 2। কথা বুঝাইতে পারছি? x plus y equal to কত? 2। তোমার এইভাবে তোমার পরীক্ষায় ম্যাথগুলো আসবে, এবং এইভাবেই কিন্তু পরীক্ষায় ম্যাথগুলো আসতেছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাকে ত্রিভুজের অক্ষদ্বয়ের সাথে তোমাকে ত্রিভুজের গঠন করলে তার পরিসীমা কত? আচ্ছা, আসো, তোমার খণ্ডিত অংশের দৈর্ঘ্য আমরা যদি দেখি 3x plus 4y সমান সমান কত? 12। তার মানে x by 4 plus y by 3 সমান সমান 1। কত? 1। কথা বুঝতে পারছো? 1। এখন তাহলে আমার খণ্ডিত অংশ, আমার পরিসীমার ফর্মুলাটা কি? আমার পরিসীমার ফর্মুলাটা হচ্ছে, পরিসীমার ফর্মুলাটা আগে আমরা একটু জানি। পরিসীমার ফর্মুলাটা হচ্ছে তোমার a plus b plus root over a square plus b square। এখন তোমার প্রশ্ন আসতে পারে ভাই a square b squareটা কি? a square b squareটা হচ্ছে তোমার অতিভুজ। কি ভুজ? অতিভুজ। মনে করো x অক্ষের এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 4, এটা হচ্ছে 3, তাহলে এটা কত হবে? এটা হবে 5। তার মানে 5 3 8 4 12। উত্তরটা কত হবে? উত্তর হবে 12। এবং তুমি তুমি যদি এই জায়গা থেকে অনেক কিছু শিখতে পারো। কি? এটা হচ্ছে x অক্ষের খণ্ডিত অংশ, এটা হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশ, এবং এটা হচ্ছে দৈর্ঘ্য। এটা কি ভাই? এই 5 হচ্ছে দৈর্ঘ্য। কথা বুঝতে পারছো? এই 5 কি? এই 5 হচ্ছে দৈর্ঘ্য। তার মানে তোমার কাছে ক্লিয়ার?
তোমার মানে তোমার কাছে আর কোনো প্রকার কোনো প্রবলেম থাকলো না, তুমি যেভাবে আসো তুমি এভাবে সলভ করতে পারবা। আচ্ছা, এখন তোমাকে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। কি দূরত্ব? মধ্যবর্তী দূরত্ব। তুমি যদি এই জায়গা থেকে 2 কমন নাও, কত কমন নাও? 2। তার মানে x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু কত? 0। এখন তুমি দেখো তার এই প্রথম দুইটা, এই যে x মাইনাস ওয়াই এবং x মাইনাস ওয়াই দুইটা যদি মিলে, তাহলে আমাদের এরকম মধ্যবর্তী দূরত্ব হচ্ছে c1 বাই c2 রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। কি ভাই? a স্কয়ার প্লাস কি স্কয়ার? b স্কয়ার। এখন তাহলে তুমি দেখো তোমার রুট ওভার 1 স্কয়ার প্লাস কত? 1 স্কয়ার মাইনাস 2 মাইনাস 2, তার মানে উপর হচ্ছে 4, নিচে হচ্ছে রুট 2, তার মানে 2 রুট 2। উত্তরটা কত হবে ভাই? 2 রুট 2। উত্তর কত হবে ভাই? 2 রুট 2। কথা বুঝতে পারছি? উত্তর কত হবে? 2 রুট 2। এইভাবে তুমি উত্তরগুলা করবা। তাহলে দুইটা যদি একই হয়, আর যদি একটা হয় জাস্ট তুমি বিন্দু বিন্দু বসে রুট ওভার a স্কয়ার b স্কয়ার, তাইলেই হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো তাদের মধ্যবর্তী কোণ। কি কোণ? তাদের মধ্যবর্তী কোণ। তোমার এর ঢাল যদি বের করো, এর ঢাল হচ্ছে কত? -2। যদি এর ঢাল বের করো, এর ঢাল বের হচ্ছে 1/2। তাহলে আমি যদি ঢাল দ্বয়ের গুণফল দেখি, কার ভাই? ঢাল দ্বয়ের গুণফল। ঢাল দ্বয়ের কি ফল? গুণফল। তাহলে তুমি একটু খেয়াল করো, ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -2 ইন্টু 1/2, দ্যাট মিন্স কত? -1। ঢাল দ্বয়ের গুণফল যখন মাইনাস হয় তারা পরস্পর লম্ব, এবং এর উত্তর কত? 90। ঢাল দ্বয়ের গুণফল কি? ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তাহলে তারা পরস্পর লম্ব, এবং তাদের গুণফল কত হবে? তাদের গুণফল হবে -1। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন মূল বিন্দুতে, কি বিন্দুতে ভাই? এটা মূল বিন্দুতে। কোন বিন্দুতে ভাই? মূল বিন্দু হতে এত বিন্দুর সঙ্গে এত রেখাটি লম্ব দূরত্ব। মূল বিন্দু বসাও, পুরাটা হচ্ছে 0 -10 রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, দ্যাট মিন্স 10/5। তার মানে উত্তর হচ্ছে 2। উত্তর কত হচ্ছে? উত্তর হচ্ছে 2। কথা বুঝতে পারছো? উত্তর কত হচ্ছে ভাই? উত্তর হচ্ছে 2। এইভাবে তোমরা উত্তর করতে পারো। আচ্ছা, এখন এই পর্যন্ত এই পর্যন্ত অল ক্লিয়ার হলে তোমরা একটু অল ক্লিয়ার কমেন্ট করো। একটু সবার কমেন্টটা দেখতে চাই, সকলের কমেন্ট দেখতে চাই। সবাই কমেন্ট করো যারা আসো। সৌরভ, তোমার কি কোনো প্রশ্ন আছে নাকি ভাইয়া? প্রশ্ন থাকলে প্রশ্ন করো। সকলের কমেন্ট দেখতে চাই। ওকে, গুড। আচ্ছা, অল ক্লিয়ার ভাই। ওকে, গুড। এখন দেখো বৃত্ত থেকে প্রশ্ন আসছে, এত বড় প্রশ্ন, এটা কিভাবে উত্তর করবো? প্রায় 30 নাম্বারটা আরেকবার। কত? 30। আচ্ছা, দেখো 30 এর ঢাল কত পাইছি? -2। এর ঢাল হাফ। আমরা যে সমীকরণ, এটা হাফ কিভাবে আসছে যদি না বুঝো, y সমান সমান mx যদি চিন্তা করো, তাহলে এটা 2y, y সমান সমান 1/2x। তাহলে সেই জায়গা থেকে আমি হাফ পাইছি। কত পাইছি? হাফ পেয়েছি। আর এটা কত? -2। -2 আর একটা হাফ, দুটার গুণফল করলে কত হয়? -1। সেক্ষেত্রে ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তাহলে তারা পরস্পর লম্ব। তাহলে তারা কি পরস্পর লম্ব? তাহলে তারা কি ভাই? পরস্পর, তারা পরস্পর লম্ব। কথা বুঝতে পারছো? ঢাল দ্বয়ের গুণফল যদি কি হয়? -1 হয়, তাহলে তারা কি পরস্পর লম্ব। আচ্ছা, এখন বৃত্ত যদি তুমি একটু খেয়াল করো ভাইয়া, তোমার এই জায়গায় তুমি যদি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র খেয়াল করো, জাস্ট একটা -2xy আসবে। কি আসবে? -2xy। কি আসবে? হ্যাঁ, -2xy। আরেকটা, এই অংশ থেকে আমি পাচ্ছি প্লাস kxy, প্লাস kxy পাচ্ছি kxy। এখন ভাইয়া ইকুয়াল টু 0। আপনি বাকি পদগুলা কেন লিখলেন না? একটা বৃত্ত, বৃত্ত হওয়ার শর্ত হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে এখানে xy কোনো পদ থাকবে না। কি থাকবে না? xy কোনো পদ থাকবে না। এটা কিসের সূত্র? এটা বৃত্ত হওয়ার শর্ত।
সে শর্ত একটা বৃত্ত হওয়ার শর্ত। তাহলে যদি xy পদটা না থাকে, আমি যদি xy কমন নেই, দ্যাট মিন্স k মাইনাস 2 ইকুয়াল টু 0, তার মানে k মাইনাস 2 ইকুয়াল টু 0, সুতরাং k সমান সমান 2 হলেই তার একটা বৃত্ত নির্দেশ করবে। k এর মান কত হলে, k এর মান 2 হলে সেটা একটা বৃত্ত নির্দেশ করবে। কি নির্দেশ করবে ভাই? এটা একটা বৃত্ত নির্দেশ করবে। কেন এটা বৃত্ত নির্দেশ করবে? তুমি যদি এই জায়গায় একটু চিন্তা করো, তুমি যদি k এর জায়গায় একটু 2xy বসাও, তাহলে 2xy কাটাকাটি, তার মানে পুরোটা একটা বৃত্ত নির্দেশ করে। কি নির্দেশ করে? পুরোটা একটা বৃত্ত নির্দেশ করে। কথা বুঝতে পারছি? কি নির্দেশ করে? এটা বৃত্ত নির্দেশ করে। এখন তোমাকে বলছে যে দ্বারা অঙ্কিত কেন্দ্রটা কি। অনেকে অতি উত্তেজিত হয়ে যাবে। উত্তেজিত হয়ে কত বলবে ভাই? 3, -6, সরি -3, 6, অপশন এ উত্তর দিবা। বাসায় এসে মার্ক হিসাব করবা, দেখবো মার্ক পাইছে অনেক কম। কমপ্লেইন করবা, ভাই বিশ্ববিদ্যালয় মনে হয় আমাকে ভুল করছে, তারা মানে সঠিকভাবে খাতা দেখতেছে না। ব্যাপারটা এরকম না, তুমি নিজে ভুল করতেছো। এই যে আদর্শ সমীকরণে x স্কয়ার আর y স্কয়ার সমান থাকবে 1, তাহলে যদি এটা বাদ দাও, তাহলে দেখো 2x 4y কত হয়? 2x 4 -1, 2, উত্তরটা কত হচ্ছে ভাই? -1, 2। উত্তর কত হচ্ছে ভাই? -1, 2। উত্তর কত? -1, 2। এরপরে x অক্ষের খণ্ডিত অংশের পরিমাপ, তার মানে x অক্ষের খণ্ডিত অংশের পরিমাপ কত ভাই? x অক্ষের খণ্ডিত অংশটা কত হবে? x অক্ষের খণ্ডিত অংশ হবে 2√g² - c। কি ভাই? 2√g² - c। তাহলে এই জায়গায় তোমার g লাগবে, তাহলে এই আমার 6x + 4y থেকে আমি g পাবো। তাহলে g কত ভাই? g হচ্ছে 3, তার মানে 2√3² - c কত? 8, কত ভাই? 8। তার মানে 2√9 - 8, that means 2 into 1, that means উত্তর হবে 2। কত হবে? উত্তর হবে 2। কথা বুঝতে পারছো? উত্তর কত হবে ভাইয়া? উত্তর হবে 2। কথা ক্লিয়ার? উত্তর কত হবে? উত্তর হবে 2। এইভাবে তোমার পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। এখন বলছি যে এটা গুচ্ছে আসছিল গতবার, এরকম একটা ম্যাথ আর কি, এটা না, এরকম একটা ম্যাথ গতবার গুচ্ছে আসছিল। তার মানে কি সামনে আসার সম্ভাবনা অনেক বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথ এই ফার্স্ট টাইম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এত সহজ প্রশ্ন করে না, গত বছর করছিল, এবং এটা গুচ্ছে যে থেকে একটা আসছিল, এটা একটা আসছিল। আচ্ছা, এখন তোমাকে কি বলছে? তোমাকে প্রশ্ন করছে যদি x অক্ষকে স্পর্শ করে, কোন অক্ষকে? x অক্ষকে স্পর্শ করে, আমরা জানি c সমান সমান g²। এটা কখন? যখন x অক্ষ বলবে। যখন y অক্ষ বলবে তখন c সমান সমান f² হবে। কি স্কয়ার হবে? f²। তাহলে তার কেন্দ্রটা যদি তুমি দেখো 4,2, তার কেন্দ্রটা কত হবে? 4,2। যদি x অক্ষকে স্পর্শ করে c সমান সমান g², তার মানে 4², দ্যাট মিন্স 16। দ্যাট মিন্স কি হবে? 16 হবে উত্তর। কত হবে? 16 হবে উত্তর। এগুলো ভুল করা যাবে না। কত হবে উত্তর? 16 হবে উত্তর। কত হবে? 16 হবে উত্তর। কত হবে? 16 হবে। কথা ক্লিয়ার? এইভাবে তুমি ম্যাথগুলো সলভ করবা, কোনো প্রকার ভুল করা যাবে না। আচ্ছা, এরপরে যদি তোমাকে বলছে y অক্ষের খণ্ডিত অংশ, y অক্ষের খণ্ডিত অংশ, তার মানে এটা কত ভাই? এটা আমরা 4,5 কি জানি ভাই? এটা 4,5। y অক্ষের খণ্ডিত অংশ 2√f² - c, তাহলে 2√, এই জায়গায় f এর জায়গায় তো 5 আছে, 5²। দেখো এই মাইনাস, এই জায়গায় প্লাস ছিল, তাহলে মাইনাস মাইনাসে কি হবে? একটা প্লাস হবে। তাহলে 11, তাহলে 2√25 + 11, তার মানে কত? 2√36, তার মানে কত হচ্ছে ভাই? 2 × 6, দ্যাট মিন্স 14 উত্তর। কত হবে? 12 হবে উত্তর। উত্তর কত হবে? 12 হবে। 14 কত হবে? 12 হবে। 14 কত হবে? 12 হবে। কথা বুঝতে পারছো? 14 কত হবে? 12 হবে। আচ্ছা, এরপরে যদি তুমি দেখো তোমাকে x অক্ষ স্পর্শ করে, ভিতরে কোন অক্ষ? x অক্ষ স্পর্শ করে। কোন অক্ষকে স্পর্শ করে? x অক্ষ স্পর্শ করে। তাহলে x অক্ষকে স্পর্শ করলে আমরা কি জানি? c সমান সমান g² জানি। কি জানি ভাই? c সমান সমান g²। তাহলে যদি তুমি দেখো তোমার x অক্ষকে স্পর্শ করলে c সমান সমান g², তার মানে কি? তার মানে তোমার এই জায়গায় তুমি দেখতে হবে তোমার এই যে c এর মানটা আছে, সেটা g সমান সমান c² হয় কিনা। তাহলে তার ক্ষেত্রটা যদি আমি চিন্তা করি 1,3, তাহলে তার এটা হচ্ছে 2, 2 × 4 হয় না, এটা কত? 1। এই দুইটার মধ্যে এটা হয় না, এটা তো অবশ্যই বাদ, এটাও বাদ, তাহলে এটাও বাদ, তাহলে শুধু এর এটা হচ্ছে, এটা কি ভাই? 1,-3, তার মানে 1², দ্যাট মিন্স 1। এই সি এর মান কত পাইছে? 1 পাইছে। সি এর মান কত পাইছে? 1 পাইছে। এইভাবে তুমি বের করবে। কথা বুঝতে পারছো? এই সমীকরণগুলো অন্যভাবে বের করা যাবে না, এইভাবে তুমি বের করবে। এখন দেখো 3,5 বিশিষ্ট, 3, কি
5 বিশিষ্ট, তাহলে তার মানে 3,5 কোনটায় আছে? আমরা যে খেয়াল করি এটা 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 তিনটাই আছে 3,5, তো তিনটা কি আছে 3, y অক্ষকে স্পর্শ করে, তার মানে f স্কয়ার 25, তার মানে 25 মাইনাস 25 আসে প্লাস 25 আসে। তাহলে 6 এর মান কোনদিন সি বর্গের মান কোনদিন মাইনাস হয় না, বর্গের মান কোনদিন কি হয় না, মাইনাস হয় না, কি হয় না, মাইনাস হয় না। এটা কি হবে, অল টাইম পজিটিভ মান প্রদর্শন করবে। কি মান প্রদর্শন করবে, পজিটিভ মান প্রদর্শন করবে। এখন দেখো তোমাকে এরকম একটা ব্যাগ তোমার পরীক্ষা দিয়েছে, দিয়ে বলছে যে কে এর মান কত, কার মান কত ভাই, কে এর মান কত। তার মানে তুমি যদি এই জায়গা থেকে কেন্দ্র বের করো, কেন্দ্রটা কত হয় তুমি দেখো তো, কেন্দ্র হচ্ছে 5,0, কি ভাই 5,0, এবং ব্যাসার্ধ r সমান সমান কত 5, ব্যাসার্ধ r সমান সমান কত 5। তাহলে তুমি যদি 5,0 হিসাব করো, তাহলে রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তার মানে 3 ইনটু 5 প্লাস 4 ইনটু 0 মাইনাস কে মডুলাস আছে সমান সমান কত 5, সমান সমান কত ভাই 5। তাহলে এই জায়গায় কত 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে 25, 5 5 25, তার মানে তুমি দেখো 15 মাইনাস কে দ্যাট মিন্স কত 25। এখন মডুলাস উঠলে প্লাস অথবা মাইনাস হতে পারে, কি হতে পারে, প্লাস অথবা মাইনাস, দুটো যে কোনো একটাই হতে পারে। কথা বুঝতে পারছো, প্লাস অথবা মাইনাস যে কোনো একটা হতে পারে। আচ্ছা তাহলে 15 মাইনাস কে প্লাস মাইনাস 25, আচ্ছা প্লাস মাইনাস কত 25। আচ্ছা কোনো কারণে তোমার প্লাস হলো, কত হলো, প্লাস হলো, প্লাস আমরা যদি আমরা প্রথমে প্লাস হিসাব করি, প্লাস হিসাব করলে কি হবে, মাইনাস কে সমান সমান, মাইনাস কে সমান সমান তোমার 10 থাকতেছে, কত থাকবে 10, তাহলে কে এর মান কত -10, তার মানে এটা হবে উত্তর 40 -10, কারণ দুইটাই 40, তার মানে কত 40 -10 হবে উত্তর, কত হবে ভাই 40 -10। ঠিক আছে, আর একটা যদি আমরা যোগ করি, মাইনাস যোগ করি, তাহলে এটা কত হবে -25 -15 40 -40 প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন এটা কোথায় অবস্থিত, তোমাকে বলছে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। তুমি এরকম সমীকরণ আসলে বিন্দু দিয়ে অপশন টেস্ট করবা, কি করবা, বিন্দু দিয়ে অপশন টেস্ট করবা। তুমি যদি বিন্দু দিয়ে অপশন টেস্ট করো, দেখো 1,2, তাহলে 1,5 × 10, এটা তো হচ্ছে না, না তুমি যদি এই অপশনে চেক করো, দেখো এটা 1,2 কিন্তু তোমার হয়ে গেছে 5x - y -3 = 0, তাহলে কত ভাই 1,2, 5 × 1 - 2 - 3, তাহলে 5 - 5 = কত 0। এটা হচ্ছে তোমার মূলত বিন্দু। কথা বুঝতে পারছো, জাস্ট বিন্দু দিয়ে অপশন টেস্ট করবে, কি করবা, বিন্দু দিয়ে অপশন টেস্ট করবা। এখন দেখো স্পর্শকের দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য ভাই, স্পর্শকের দৈর্ঘ্য। এখন যদি তুমি এই মানটা হিসাব করো, তাহলে রুট তোমার কি হবে, তোমার x² + y² -1/2x + 3/2 প্লাস কত 1/2। এখন তুমি মানগুলো বসাও, তাহলে 1 + 1 -1/2 3/2 প্লাস 1/2 প্লাস কত 1/2, তাহলে তোমার কত, তুমি যদি একটু হিসাব করো ভাইয়া, হাফ অফ কাটা, কি কি এই হাফ অফ কাটা, তাহলে কত ভাই 2 + 3/2, কি ভাই 2 + 3/2 কত হয়েছিল ভাইয়া, তুমি দেখো তো কত 2 + 3/2, তাহলে দ্যাট মিন্স তোমার এই জায়গায় কত হচ্ছে ভাই, দেখো তো তোমার কত হচ্ছে, সরি এই জায়গায় একটু মিস্টেক হয়েছে, তার মানে এটা মাইনাস হবে, তাহলে 2 - 3/2, তার মানে কত হচ্ছে 4 - 3/2, তার মানে 1/√2, কত হবে ভাই 1/√2, কত হবে ভাই এটা 1/√2, কত হবে এটা 1/√2। আচ্ছা এরপরে যদি তুমি দেখা, এটা যদি তুমি চিন্তা করো বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, তুমি জাস্ট একটু হিসাব করো, তোমার কি হবে দেখো তো, x² + y² -9/2, তাহলে √1² + 3² -9/2, তাহলে 10 20 -9/2 √11/2, কত হবে ভাই √11/2, এটা কত হবে √11/2, এটা কত হবে √11/2, কথা বুঝতে পারছো, এটা কত হবে √11/2, কথা বুঝতে পারছো, কত হবে √11/2। এরপরে তুমি দেখো দেখো স্পর্শকল কি বলছে, এটা অন্তস্থভাবে স্পর্শ করলে, কিভাবে অন্তস্থভাবে যদি এটা স্পর্শ করে, তাহলে সেই স্পর্শকটা কত হবে, দেখো তার কেন্দ্র 0,0 আর ব্যাসার্ধ হচ্ছে p, ব্যাসার্ধ কত p। আচ্ছা এর কেন্দ্র কত হবে 0,4, ব্যাসার্ধ তোমার ব্যাসার্ধ হবে কত, ব্যাসার্ধ হবে 5, ব্যাসার্ধ কত হলো, ব্যাসার্ধ হলো 5। এখন এরকম যদি একটার কেন্দ্র 0,0 আর p, আর একটা কেন্দ্র 0,45 থাকে, তাহলে কেন্দ্রদ্বয়ের অন্তস্থভাবে কি, কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান সমান কি, ব্যাসার্ধ দ্বয়ের কি ফল, ব্যাসার্ধ দ্বয়ের কি ফল হবে বিয়োগফল,
তার মানে কি এই দুইটা যদি তুমি বিয়োগ করো তাহলে এর উত্তর হয়ে যাবে, এর উত্তর হবে 1। এর উত্তর কত হবে? এর উত্তর হবে 1। এখন এটা ভাই কিভাবে দেখো, তোমার এই কেন্দ্রদের দূরত্ব যখন তুমি বের করবা, দূরত্ব বেরোবে 4। কথা বুঝতে পারছো? দূরত্ব কত বেরোবে? 4। 5 মাইনাস পি, কি ভাই 5 মাইনাস পি, তাহলে এদিকে আসলে -1 - পি, সুতরাং পি সমান 1, পি সমান কত? 1। একবারে সিম্পল ভাবে উত্তরটা বের করবে, ম্যাথ ক্যালকুলেশন না করে সিম্পল ভাবে বের করা যায়। কথা একদম সিম্পল ভাবে। আচ্ছা, এরপরে দেখো তো, তুমি যদি 3 এবং 4 দুইটাই বসাও, তাহলে 3 স্কয়ার 9, আর এটা কত? 16। 9 আর 16 কত? 25 মাইনাস 81। দ্যাট মিন্স এটা কি মাইনাস অন্তস্থ ভাবে স্পর্শ করবে। কিভাবে স্পর্শ করবে? অন্তস্থ ভাবে। যখন মাইনাস হবে এটা কিভাবে স্পর্শ করবে? অন্তস্থ ভাবে স্পর্শ করবে। আচ্ছা, জে এর মানে কি? এটা জিএসটি 24-25 এর মান। জিএসটি কত? 24-25 এর মান। তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ দিলে, তাহলে দেখো 4x এই জায়গায় x minus 2y plus 7 equal to 0। একদম এটা বারবার অনেকবার করাইছি। তাহলে কি এটা থেকে এটা বিয়োগ দিবা, কোনটা থেকে? এই প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ দিবা। প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ দিলে উত্তর হয়ে যাবে। প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ দিলে উত্তর হয়ে যাবে। আচ্ছা, এখন যদি তুমি এটা চিন্তা করো এটা কিভাবে বের করবা, তাহলে যদি j এর দৈর্ঘ্য, তাহলে কোন সূত্র থিটা ইকুয়াল টু 2 sin ইনভার্স l বাই 2r। l বাই কি ভাই? ব্যাস ইকুয়াল টু 2r। তাহলে কত ডিগ্রি? পাই বাই 2 90। কত ভাই? 90 দেওয়া আছে, তার মানে পাই বাই 4 sin, এটা 1 বাই √2 থাকবে। কত হবে? 1 বাই √2। l এর মান কত দেওয়া আছে? 5। l এর মান কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। l এর মান কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। তাহলে সরি, l এর মান আমরা বের করব, l এর মান কি আমরা বের করব না, আর আমাদের কি ব্যাসার্ধ দেওয়া আছে? তাহলে 10। তাহলে l = 5√2। কত হবে? 5√2। একদম সহজ ভাবে বের তুমি করতে পারলো 5√2। একদম সহজভাবে একবার ইজিলি প্রসেসে তুমি বেরগুলো করে নিতে পারলো। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের একদম সব ক্লিয়ার হয়ে গেল। আশা করছি সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনেকের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।